ভবিষ্যতের এক শহর, মানব সভ্যতার শেষ গুটি কয়েক মানুষের আশ্রয়স্থল। শহরের বাইরে পদে পদে অপেক্ষা করছে মৃত্যু। ঘুরে বেড়াচ্ছে ভয়ানক দানবের দল। এই দানবের আসলে মানুষেরই বিকৃত রূপ। অজান্তেই শহরের মানুষ পৌঁছে গেছে 2000 বছর পরের পৃথিবীতে। মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে বিজ্ঞানী ডেভিড পিলচার এই শহরটি গড়ে তোলে। কিন্তু শহরের বাসিন্দারা জানে না তারা টাইম ট্রাভেল করে এই ভবিষ্যতে এসেছে। পাগলাটে বিজ্ঞানী ডেভিড শুধু শহর তৈরি করেই থেমে থাকেনি, তার ভেতরে ছিল সবাইকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত বাসনা। যখনই শহরের মানুষ তার বিরুদ্ধে দাঁড়ায়, সে বন্ধ করে দেয় শহরের একমাত্র নিরাপত্তা বেষ্টনী দেয়াল। সঙ্গে সঙ্গে বাইরের দানবেরা শহরে ঢুকে পড়ে, হিংস্রভাবে একের পর এক মানুষকে হত্যা করতে শুরু করে। এই মানুষদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে আমাদের আগের গল্পের নায়ক এজেন্ট ইথান। শেষ পর্যন্ত মেরে ফেলা হয় সেই পাগল বিজ্ঞানীকেও। শহরের মানুষ নতুন করে সব শুরু করার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন কি সত্যি হয়? মোটেও না, বরং তাদের ওপর নেমে আসে আরও ভয়াবহ পরিস্থিতি। ডেভিডের অনুসারী ফার্স্ট জেনারেশন শুরু করে এক নতুন শাসন ব্যবস্থা, যা সাধারণ মানুষের জীবনে নামিয়ে আনে চরম আতঙ্ক। ডেভিডকে বানানো হয় হিরো, আর সবার জন্য জীবন দেওয়া ইথানকেই ঘোষণা করা হয় ভিলেন। এই স্বৈরাচারী অবস্থায় সাধারণ মানুষ কি টিকে থাকতে পারবে, নাকি মানব সভ্যতার শেষ গুটি কয়েক মানুষও প্রাণ হারাবে অ্যাবিসদের হাতে, অথবা লড়াই করতে গিয়ে নিজেরাই মরবে নিজেদের কাছে? দর্শক, চলুন শুনে আসি সেই ভয়ানক টিকে থাকার লড়াইয়ের গল্প। ডক্টর থিও ইয়েডলিন একজন বিশিষ্ট সার্জন। সে সিডনির একটি সমুদ্র সৈকতে নিজের স্ত্রী রেবেকাকে নিয়ে ভ্যাকেশনে গিয়েছিল। কিন্তু এক রাতে কোনো এক কারণে রেবেকা তার সঙ্গে বাইরে বের হয় না। ফলে থিও একাই হোটেলের বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। সেখানে আগে থেকে উপস্থিত ছিল শেরিফ পোপ, যে ভবিষ্যতে ওয়েওয়ার্ড পাইন্সে ইথানের হাতে মারা যায় এবং ডেভিডকে শহরের জন্য লোক জোগাড় করতেও সাহায্য করেছিল। থিও যখন একা ড্রিঙ্ক করছিল, তখন শেরিফ পোপ তাকে ড্রিঙ্কের অফার দেয়। গল্প জমে ওঠে আর কথায় কথায় বলে পৃথিবীতে খুব দ্রুত বড় পরিবর্তন আসতে যাচ্ছে। যদি থিওর কাছে সুযোগ থাকে 1000 মানুষকে বাঁচানোর, তাদের অচেতন করে আবার জাগিয়ে তুলে নতুনভাবে বাঁচিয়ে রাখার, তাহলে থিও কি করবে? থিও ব্যাপারটাকে নিছক মজা বলেই ধরে নেয়। সেই রাতে সিডনির ওই বিচে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়। তো এরপর থিওর ঘুম যখন ভাঙে, সে নিজেকে একটা সোফায় শুয়ে থাকার অবস্থায় আবিষ্কার করে। তার সামনের সোফায় বসে আছে কেরি নামের এক মেয়ে। থিও ভাবে অতিরিক্ত ড্রিঙ্কের কারণে সে হয়তো হোটেলের লাউঞ্জেই ঘুমিয়ে পড়েছিল। সে কেরির কাছে দুঃখ প্রকাশ করে নিজের রুমে যেতে চায়। ঠিক তখনই কেরি ওয়াকিটকির মাধ্যমে কাউকে জানায় থিও জেগে উঠেছে। থিও বাইরে যেতে চাইলে কেরি জানায় হাসপাতালে একটি জরুরি সার্জারির জন্য তাকে দরকার। থিও বলে সে তো ভ্যাকেশনে আছে, এখন কাজ করতে পারবে না। সে জানতে চায় তার স্ত্রী কোথায়। কেরি জানায় রেবেকা ঠিকই আছে, কিন্তু থিওকে এখনই হাসপাতালে যেতে হবে। উপায় না দেখে থিও কেরির সঙ্গে যেতে রাজি হয়। কিছু দূর যাওয়ার পর থিও বুঝতে পারে সে আর সিডনির সেই হোটেলে নেই। সে জিজ্ঞেস করলে কেরি জানায় সে এখন ওয়েওয়ার্ড পাইন্সে। আসলে সেই রাতেই শেরিফ পোপ থিওকে কিডন্যাপ করেছিল। 2000 বছর পর এসে এখন তার ঘুম ভেঙেছে, যা থিও জানে না। সে শুধু ভাবে তাকে অপহরণ করা হয়েছে। বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার আগে থিও চারিদিকে মিলিটারি পোশাকে ভারী অস্ত্রধারী লোক দেখতে পায়। তার সন্দেহ বাড়তে থাকে। এর মধ্যে মাইকে ঘোষণা আসে সাম্প্রতিক বিদ্রোহী হামলার কারণে নিরাপত্তার স্বার্থে 25 মিনিটের মধ্যে কারফিউ জারি হবে। গাড়িতে কেরি ড্রাইভারের পাশে বসে, আর পেছনের সিটে থিওর সঙ্গে থাকে এক সশস্ত্র লোক। কেরি থিওকে একটি এক্সরে ফাইল দেখিয়ে জানায় যে রোগীর সার্জারি করতে হবে তার ঘাড়ে গুলি লেগেছে। গাড়িটিকে ফলো করছিল এক বিদ্রোহী। সে জ্যান্ডার নামের আরেক বিদ্রোহীকে সংকেত দেয়। জ্যান্ডার কিছুটা দূরে ওত পেতেছিল, হাতে বোমা নিয়ে। এদিকে থিও নিজেকে কিডন্যাপ ভেবে পাশের লোকটিকে ধাক্কা মেরে চলন্ত গাড়ি থেকে লাফ দেয় এবং অন্ধকার রাস্তা ধরে পালাতে থাকে। গার্ডরা তাকে গুলি করতে চাইলে কেরি বাধা দেয়। ঠিক তখনই জ্যান্ডার গাড়ির দিকে বোমা ছোড়ে। সবাই আগে থেকে গাড়ি থেকে বাইরে থাকায় কেউ হতাহত হয় না। দূর থেকে বিস্ফোরণটি দেখে থিও বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটছে। পালাতে পালাতে থিও একটি বাড়ির দরজায় কড়া নাড়ে। কেউ না খুললে জানালা দিয়ে উকি দেয়। পাশের বাড়িতে এক লোক শীষ দিতে দিতে দেয়াল রং করছিল। থিওর মুখে রক্ত। সে পুরোপুরি অপরিচিত, তবুও লোকটার কোনো প্রতিক্রিয়া নেই, যেন এসব এখানে নিত্যদিনের ব্যাপার। অবশেষে হেক্টর নামের এক লোক দরজা খুলে জিজ্ঞেস করে তার কি কোনো সাহায্য দরকার।
থিও তার ফোন ধার চাইলে হেক্টর জানায় মোবাইল নেই, ল্যান্ডলাইন আছে। থিও ভেতরে ঢুকে রেবেকাকে কল করার চেষ্টা করে, কিন্তু কল ঢোকে না। হেক্টরের স্ত্রী থিওকে বসে বিশ্রাম নিতে বলে এবং হঠাৎই বলে একটি গান অসম্পূর্ণ থেকে গেছে, সেটাই শোনা যাক। আসলে তারা গান চালায় যাতে কথোপকথন কেউ গোপনে শুনতে না পারে। তাদের স্বাভাবিক আচরণে থিও আরও অস্বস্তিতে পড়ে। সে জিজ্ঞেস করে তারা একটু আগে বিস্ফোরণের শব্দ শুনেছে কিনা। হেক্টর নির্বিকারভাবে বলে হয়তো কোনো ট্রান্সফর্মার ফেটেছে। তখন থিও নিশ্চিত হয় এখানে বড় কোনো গন্ডগোল আছে। থিও বাড়ি ছেড়ে রাস্তায় হাঁটতে শুরু করে, কিন্তু হেক্টর ও তার স্ত্রী নিয়ন্ত্রকদের কাছে থিওর খবর দিয়ে দেয়। মিলিটারি গাড়ি আসতে দেখে থিও এক পরিত্যক্ত বাড়ির প্লটে ঢুকে পড়ে। সেখানে পড়ে গিয়ে দেখে মাটিতে অসংখ্য বুলেটের খোসা, দেয়ালে রক্তের দাগ। মিলিটারি এসে তাকে ধরে ফেলে এবং জোর করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কেরি আগেই অপেক্ষা করছিল। থিও দেয়ালের রক্ত সম্পর্কে জানতে চাইলে কেরি কোনো উত্তর দেয় না। থিও জানতে চায় তাকে মেরে ফেলা হবে কিনা। কেরি জানায় মারা হবে না, তবে পালানোর চেষ্টা করা চলবে না। এরপর থিও জানতে পারে এটাই ওয়েওয়ার্ড পাইন্সের একমাত্র হাসপাতাল এবং এখানকার একমাত্র ডাক্তার ইতিমধ্যেই মারা গেছে। সে কারণে থিওকে আনা হয়েছে। ঠিক তখনই আসে ফার্স্ট জেনারেশনের লিডার জেসন, যে বর্তমানে পুরো শহর চালাচ্ছে। সে থিওকে অভিনন্দন জানায় এবং বলে রেবেকা জানে থিও এখানে আছে, এমনকি রেবেকাই তাকে এখানে আনার পরামর্শ দিয়েছে। এই কথা শুনে থিও বিস্মিত হয়। জেসন থিওকে বোঝায় ওয়েওয়ার্ড পাইন্স আসলে একটি সরকারি গবেষণা কেন্দ্র, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের মানসিকতা নিয়ে পরীক্ষা চলছে। সে দেয়ালে টানানো ডেভিডের ছবি দেখায়, সবটাই ছিল মিথ্যা, থিওকে শান্ত রাখার জন্য। কারণ এখন সবচেয়ে জরুরি বিষয় হলো তাকে অপারেশনের জন্য প্রস্তুত করা। এরপর জেসন থিওকে রোগীর কাছে নিয়ে যায়। রোগী আর কেউ নয়, কেট। জেসন জানায় কেট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। থিও বুঝতে পারে কেট কয়েকদিন ধরেই এই অবস্থায় আছে, কিন্তু কোনো চিকিৎসা হয়নি, কারণ এখানে ডাক্তারই ছিল না। এখন থিওকেই সেই দায়িত্ব নিতে হবে। থিও সার্জারিতে রাজি হয়, কিন্তু অপারেশনের সময় সে বিপাকে পড়ে। চারপাশে অসংখ্য মেডিকেল স্টুডেন্ট যারা শেখার জন্য সেখানে উপস্থিত। ওয়েওয়ার্ড পাইন্সে আর কোনো ডাক্তার নেই, তাই ভবিষ্যতের জন্য তাদেরই প্রস্তুত হতে হবে। বাধ্য হয়েই থিও এই পরিস্থিতিতে সার্জারি চালিয়ে যায়। এদিকে বাইরে জেসন জানতে পারে আজকের বিদ্রোহী হামলায় তাদের আরও লোক মারা গেছে। হাসপাতালে ভর্তি দুজনও প্রাণ হারিয়েছে। সীমিত জনবল নিয়ে জেসন দুশ্চিন্তায় পড়ে। সে জানে না বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে কে। আসলে বিদ্রোহের নেপথ্যে আছে বেন, আর মাঠে হামলা চালায় জ্যান্ডার। কেটকে জীবিত রাখা হচ্ছে একটাই কারণে, তার মুখ থেকে বিদ্রোহীদের অবস্থান জানার জন্য। নিজের লোক হারাতে হারাতে জেসন হতাশ হয়ে পড়ে। তো এমন সময় হুইল চেয়ারে বসে সেখানে আসে মেগান, যে অ্যাবিসের অ্যাটাকে নিজের হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে জেসনকে বলে প্রকাশ্যের শাস্তি আর কঠোর নিয়ম প্রয়োগ না করলে বিদ্রোহ থামবে না। জেসন বুঝে যায় তাকে কি করতে হবে, কিন্তু কেরি মেগানের কথায় সন্তুষ্ট নয়। তার মুখ দেখলেই বোঝা যায় শহরের বাইরে বনে বিদ্রোহীদের ঘাঁটি, তারা লড়ছে স্বাধীনতার জন্য। ইথানের মৃত্যুর পর আবার এমন স্বৈরাচারী নিয়ন্ত্রণ মেনে নিতে পারেনি অনেকে। বেন তাদের একজন, কিন্তু ডেভিডের রেখে যাওয়ার নিয়ম অনুযায়ী ফার্স্ট জেনারেশনের কাউকে হত্যা করতে পারে না। বিদ্রোহীদের মধ্যে থাকা জেন্ডার বেনকে বোঝায় জেসনের লোকদের একে একে শেষ করতে হবে। লোকবল ফুরলেই তার ক্ষমতা শেষ হবে। তারা সিদ্ধান্ত নেয় এভাবেই বিদ্রোহ চলবে, আর একে একে জেসনের সব লোককে শেষ করা হবে। যাই হোক, কেটের সার্জারি সফল হয়। সার্জারির পর থিও যখন ফ্রেশ হচ্ছিল, এক মেডিকেল স্টুডেন্ট এসে জানায় থিওর কাজ দেখে সে অভিভূত। সে চায় থিও তাকে নিজের আন্ডারে ট্রেনিং দিক। থিও বলে সে এখানে এই হাসপাতালের স্টাফ নয়, তাই শেখাতে পারবে না। স্টুডেন্ট তখন বুঝে যায় থিও এখনও এখানকার বাস্তবতা পুরোপুরি জানে না। এই কথাবার্তার মাঝেই কেরি এসে থিওকে জানায় সার্জারি সফল হলেও কেটকে এখন প্রপার কেয়ার আর অবজারভেশনে রাখতে হবে, যাতে অবস্থার আর অবনতি না হয়। কেটের জ্ঞান পুরোপুরি ফিরলেই থিও এখান থেকে যেতে পারবে। তাই থিওর থাকার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারে। থিও ক্যারিকে জিজ্ঞেস করে তার স্ত্রী রেবেকার তো আসার কথা ছিল, সে কোথায়? ক্যারি জানায় রেবেকা এখনও পথে আছে, পৌঁছালে থিওর সঙ্গে দেখা করিয়ে দেবে। থিও নির্ধারিত কোয়ার্টারের রুমে গিয়ে দেখে সিডনির বিচে সে যে জামাকাপড় পরেছিল সেগুলো একটা প্যাকেটে রাখা, সঙ্গে তার বিয়ের আংটিও। থিও আংটিটা পরে জামা বদলে ভেন্ডিং মেশিন থেকে কোল্ড ড্রিঙ্ক নিতে বের হয়। ঠিক তখনই কোনো এক রুম থেকে গান আর অদ্ভুত শব্দ ভেসে আসে।
থিও এগিয়ে গিয়ে খোলা দরজা দিয়ে দেখে ডাক্তারের পোশাক পরা কয়েকজন মানুষ এক মহিলাকে ইলেকট্রিক শক দিচ্ছে। মহিলা আর কেউ নয়, শেরিফের অফিসে কাজ করা আর্লিন। সে একবার থিওর দিকে তাকায়, কিন্তু থিওকে দেখা মাত্র একজন দরজা ঠাস করে বন্ধ করে দেয়। এদিকে কেটের জ্ঞান ফিরলেও থিও তাকে চেক করতে যায়। চেক করার সময় থিও নিজের নাম বলতেই কেট বলে নামটা সে আগেও শুনেছে। থিও জানতে চায় সে আগে বস্টনে গিয়েছিল কিনা। কেট বলে বহু আগে গিয়েছিল। থিও একজন স্বনামধন্য সার্জন, তাই নামটা তার চেনা ছিল। তারপর কেট বলে তাহলে তুমি গ্রুপ সি, অর্থাৎ তৃতীয়বার যাদের জাগানো হয়েছে। থিও কথাটা বুঝতে পারে না। কেট তখন বুঝে যায় থিও এখনও আসল সত্যটা জানে না। সে থিওকে বলে তারা তোমাকে এখনও সত্যি বলেনি। থিও জানায় তাকে বলা হয়েছে এখানে নাকি সরকারি এক্সপেরিমেন্ট চলছে। থিও কেটের হাত চেক করতে গিয়ে দেখে হ্যান্ডকাফ দিয়ে আটকানো। থিও চমকে ওঠে, কিন্তু কেট কিছু বলার আগেই কেরি এসে পড়ে। কেরি জানায় থিওর হোটেল রুম রেডি, সে চাইলে এখনই সেখানে যেতে পারে। রেবেকা সেখানে এসে দেখা করবে, আর তারা থিওকে বাড়ি ফেরানোর ব্যবস্থাও করছে। এটা শুনে থিও সেখান থেকে চলে আসে। মিলিটারির পোশাক পরা এক লোক মারিও থিওকে গাড়িতে করে হোটেলে নিয়ে যাচ্ছিল। পথে থিও জিজ্ঞেস করে কাছাকাছি এয়ারপোর্ট কোথায়, বয়জিতে কি? মারিও বলে সে জানে না, কারণ সে কখনো ওয়েওয়ার্ড পাইন্সের বাইরে যায়নি। থিও হতভম্ব হয়ে যায়। এদিকে কেট সুস্থ হলে জেসন তার সঙ্গে দেখা করে। সে বেন আর বিদ্রোহীদের অবস্থান জানতে চায়, কিন্তু কেট বলে না, উল্টো ব্যঙ্গ করে। জেসন চাইলে তার মাইক্রোচিপ আর শহরের সব ক্যামেরা দিয়ে খুঁজে দেখুক। ব্যঙ্গটার কারণ বিদ্রোহীরা কিছুদিন আগেই কন্ট্রোল রুম উড়িয়ে দিয়েছে। কেট আরও বলে অ্যাবিসদের আর বেড়ার এপাশে এসে মারার দরকার নেই, মানুষ এখন নিজেরাই নিজেদের সঙ্গে লড়ে মরছে। জেসন বলে সে মানব জাতিকে বাঁচাতে চায়, তাই এসব করছে। বিদ্রোহীরা থেমে গেলেই সব ঠিক হবে। কেট জবাব দেয় জেসন হয়তো সত্যি মানব জাতিকে বাঁচাতে চায়, কিন্তু তাকে শেখানো হয়েছে রক্ষা নয়, নিয়ন্ত্রণ। আর সেটা শিখিয়েছে ডেভিড। ডেভিডের উদ্দেশ্য মহৎ হতে পারে, কিন্তু তার পদ্ধতি ছিল ভুল। এদিকে হোটেলে পৌঁছে থিও দেখে শহরটা অদ্ভুতভাবে শুনশান, রাস্তাঘাটে লোকজন কম, কোনো স্বাভাবিক চাঞ্চল্য নেই। থিও হোটেলের দিকে হাঁটছে, পেছনে পেছনে মারিও পাহারা দিচ্ছে। হঠাৎ থিও দেখে একটি মিলিটারি জিপ দোকান থেকে এক মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। মেয়েটার ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের সঙ্গে যেতে চাইছে। মেয়েটা রুবি বিয়ার গার্ডেনে কাজ করত। রুবি ছেলেকে বোঝায় সে একটু সময়ের জন্য যাচ্ছে, আবার ফিরে আসবে, কারণ এটাই নিয়ম। থিও দাঁড়িয়ে দেখছিল, মারিও তাড়া দেয় এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। রাস্তার উল্টো পাশে নিজের আইসক্রিম শপ থেকে পুরো ঘটনাটা লক্ষ্য করে জেন্ডার। হোটেলে থিওকে রুমে পৌঁছে দিয়ে মারিও বলে রেবেকা সন্ধ্যা 7টার দিকে আসবে, ততক্ষণ থিও যেন রেস্ট নেয়। থিও জিজ্ঞেস করে রুবিকে কোথায় নিয়ে গেল, সে কোন রুলসের কথা বলছিল। মারিও কোনো উত্তর দেয় না, শুধু বলে থিওর জন্য খাবার পাঠাবে, তারপর চলে যায়। রুমে থিও দেখে হোটেলে তাদের লাগেজ ঠিক যেভাবে ছিল সেভাবেই আছে। তার মনে পড়ে ভেকেশনের সময় তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। থিও জানালা খুলতে গিয়ে দেখে জানালাটা বাইরে থেকে আটকানো, অর্থাৎ তাকে এখানে কার্যত বন্দি করে রাখা হয়েছে। ঠিক তখনই আচমকা জেন্ডার এসে জানালাটা খুলে দেয়। থিও ভয় পেয়ে যায়। জেন্ডার বলে সে থিওকে সাহায্য করতে এসেছে, এখান থেকে বের করে দিতে পারবে। থিও জানালা দিয়েই জেন্ডারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে আসে। জেন্ডার জানতে চায় কেট বেঁচে আছে কিনা, আর সে জেসনকে কিছু বলেছে কিনা। থিও বলে সে এসব জানে না। জেন্ডার আবার জিজ্ঞেস করে কেট থিওকে কিছু বলেছে কিনা। থিও বলে কেট গ্রুপ সি বলেছিল, কিন্তু সে বুঝতে পারেনি। থিও এখন রেবেকাকে খুঁজতে রাস্তায় বের হয়, দেখে অনেক মানুষ একই দিকে যাচ্ছে। জেন্ডার থিওকে বলে মানুষের স্রোতের উল্টো দিকে যেতে, কিন্তু থিও জেদ ধরে সে বাড়ি যেতে চায়। জেন্ডার ঠান্ডা গলায় বলে বাড়ি বলে আর কিছু নেই। থিও জেন্ডারকে উপেক্ষা করে লোকজন যেখানে জড়ো হচ্ছে সেখানে যায়। সেখানে একটি মঞ্চ, মিলিটারি পোশাকে জেসন আর কেরিও সেদিকে যাচ্ছে। পথে কেরি জেসনকে জিজ্ঞেস করে সে যা করতে যাচ্ছে সে কি নিশ্চিত। জেসন বলে সে নিশ্চিত। কেরি বলে লোকজন এটা পছন্দ করবে না। জেসন পাত্তা দেয় না, লোকজন কি ভাবলো তাতে তার কিছু যায় আসে না। জেসন মঞ্চে উঠে ঘোষণা দেয় এখন যে বিদ্রোহ চলছে কেউই সেটা চায় না। ডেভিড পিলজার বেঁচে থাকলেও এমনটা চাইতো না। তাদের এখন এক হয়ে কাজ করা উচিত,
কারণ অ্যাবিস একবার শহরে আক্রমণ করেছে। সবাই একজোট না থাকলে আবারও হতে পারে। রেডিওতে বেন আর অন্য বিদ্রোহীরাও কথাগুলো শুনছিল। তারপর জেসনের নির্দেশে রুবি সহ আরও দুজনকে মঞ্চে এনে হাঁটু গেড়ে বসানো হয়। জেসন ঘোষণা দেয় বেন যদি তার বাকি সঙ্গী আর অস্ত্রসহ আত্মসমর্পণ না করে তাহলে এদেরকে হত্যা করা হবে। জেসন রুবির মাথায় বন্দুক তাক করতেই থিও ভিড় ঠেলে এগিয়ে যায় তাকে বাঁচাতে। ঠিক তখনই রেবেকা এসে উপস্থিত হয়। একজন মিলিটারি থিওকে ধরে ফেলে, মঞ্চে যেতে দেয় না। সবার সামনে রুবির মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। তখন বেন এসে নিজের অস্ত্র আর দুজন সঙ্গী সহ ধরা দেয়, যাদের মধ্যে একজন হচ্ছে জেন্ডার। তাদের ধরার পর জেসন মাইকে ঘোষণা দেয় বিদ্রোহ শেষ, এখন সবাই নিরাপদ। এরপর বেন, জেন্ডার, তাদের অপর সঙ্গী এবং থিওকেও গ্রেপ্তার করা হয়। তাদের রাখা হয় ওয়েভার্ড পাইন্স একাডেমিতে। সেখানে রেবেকা থিওর সঙ্গে দেখা করে। থিও তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে শহরটা নিরাপদ নয়, এখন তাদের চুপচাপ থাকতে হবে। এমন সময় মারিও এসে থিওকে ডাকে। কাছেই জেন্ডারও ছিল। মারিও জানায় জেসন তাদের সঙ্গে দেখা করতে চায়। রেবেকা বলে সে থিওর জন্য অপেক্ষা করবে। বাইরে এসে থিও আর জেন্ডার দেখে জেসন আর কেরি অপেক্ষা করছে। কেরি সবসময় জেসনের পাশে থাকে। সে জেসনের স্ত্রী আর জেসন তাকে খুব ভালোবাসে। জেসন বলে বিদ্রোহ শেষ, এখন নতুন করে সব শুরু করতে হবে। সে চায় থিও আর জেন্ডার পাহাড়ের বেঁচে যাক, একসঙ্গে খাওয়া দাওয়া করুক আর শহরের ভবিষ্যৎ নিয়ে কথা বলুক। থিও বলে আগে তাকে সব সত্য বলতে হবে। জেসন বলে সে বলবে। তারপর তাদের গাড়িতে উঠতে বলে। গাড়ির সামনে বসে থিও আর পেছনে বেন আর জেন্ডারকে হাত বাঁধা অবস্থায় রাখা হয়। জেন্ডার প্রশ্ন করে নতুন করে শুরু করতে চাইলে হাত বাঁধা কেন? মারিও বলে ফর্মালিটি। এরই মধ্যে কেরি জেসনকে বলে জেসন থিওকে আবার স্লিপ সেশনে পাঠাতে চাইছে, কিন্তু এখন তো ওয়েভার্ড পাইন্সের ডাক্তার নেই। জেসন বলে তাদের জেনারেশনের অনেকে প্রায় ডাক্তার হয়ে গেছে, থিওর আর দরকার নেই। সে চায় না ইথানের মতো আর কোনো বিপ্লবী তৈরি হোক। তো যাই হোক, এদিকে মেগান কেটের কেবিনে আসে, যেখানে তাকে হসপিটালে বেডে আটকে রাখা হয়েছে। মেগান কেটকে জানায় তার গ্রুপ ধরা পড়েছে, বিদ্রোহ শেষ, এখন জেসন তার সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চায়। কেট বলে অতীত নিয়ে কথা বলার অধিকার তাদের নেই, তবে ভবিষ্যৎ নিয়ে কথা বললে তো শেষই হবে না। সে বাধ্যত রাজি হয় নতুন করে শুরু করতে, একসঙ্গে কাজ করতে। কিন্তু আসলে এটা ছিল কেটের ছল। মেগান স্যালাইনের মাধ্যমে কেটকে মেরে ফেলার মতো কিছু ইনজেক্ট করতে যায়। ঠিক তখন কেট উঠে মেগানকে ধাক্কা মেরে হুইল চেয়ার থেকে ফেলে দেয়। কেট আগেই কোনোভাবে ছুরি ম্যানেজ করে হ্যান্ডকাফ খুলে রেখেছিল। সে মেগানের গলায় ছুরি ধরে। মেগান বলে তাকে মারলেও পালানোর পথ নেই। কেট শান্তভাবে বলে সে এই ভবিষ্যতের কোনো অংশ হতে চায় না। এরপর কেট মেগানকে না মেরে নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। অন্যদিকে থিও আর জেন্ডারকে পাহাড়ের বেজে আমন্ত্রণ করাটাও জেসনের ছল ছিল। সে মারিওকে দিয়ে তাদের শাস্তি দিতে পাঠিয়েছে, কারণ ডেভিডের নিয়ম অনুযায়ী জেসনের অধিকার নেই বেনকে মেরে ফেলার, তাই সে অন্য পথ বেছে নেয়। মারিও গাড়ি নিয়ে যায় ইলেকট্রনিক দেয়ালের কাছে। পেছনে বসা বেন আর জেন্ডার বুঝতে পারে না গাড়ি কোথায় যাচ্ছে। থিও তো কিছুই জানে না। দেয়ালের কাছে পৌঁছে মারিও দেয়ালের একটি অংশ খুলে দেয়। তারপর থিওর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটি দেয়ালের ওপারে চলে গেলে মারিও দেয়ালটা আবার বন্ধ করে দেয়। এটাই ছিল জেসনের সাপও মরবে লাঠিও ভাঙবে না চাল। বেন, জেন্ডার, থিও তিনজনকেই কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। কিন্তু ডেভিডের নিয়ম ভাঙা হলো না, কারণ দেয়ালের ওপারে কেউ বাঁচে না। অ্যাবিসদের হাতে মৃত্যু নিশ্চিত। দেয়ালের বাইরে গিয়ে গাড়িটা একটা গাছে ধাক্কা খেয়ে থেমে যায়। পেছন থেকে বেন আর জেন্ডার থিওকে ডাকতে থাকে। থিও জ্ঞান ফিরে দেখে একটার পর একটা অ্যাবিস এগিয়ে আসছে, কিন্তু তারা গাড়িতে থাকা মানুষদের আক্রমণ করে না, বরং ইলেকট্রনিক দেয়ালের গায়ে ইচ্ছাকৃতভাবে ঝাঁপিয়ে পড়তে থাকে। একে একে অ্যাবিস মরতে মরতে মৃতদেহের স্তূপ বড় হতে থাকে। তাহলে কি অ্যাবিসগুলো নিজেদেরকে বিসর্জন দিচ্ছে মৃতদেহের স্তূপ বানিয়ে তার উপরে উঠে দেয়াল টপকানোর জন্য? এবার কি তারা ওয়েভার্ড পাইন্সে ঢুকে পড়বে? তো যাই হোক, শাস্তি হিসেবে মারিও থিও, বেন আর জেন্ডারকে ইলেকট্রনিক দেয়ালের বাইরে রেখে আসে। এরপর জেসন শহরের সব মানুষকে একত্রিত করে আর মেগান স্কুলের সব শিক্ষার্থীকে জড়ো করে মনিটরে ডেভিডের একটি ভিডিও বার্তা দেখায়। স্কুলের অনেক 12 থেকে 13 বছরের মেয়ে তখনই প্রেগনেন্ট, কেউ কেউ আবার নবজাতকের মা। কারণ মানুষের সংখ্যা বাড়ানোর অজুহাতে ইদানিং অল্প বয়সী মেয়েদেরও জোর করে মা হতে বাধ্য করা হচ্ছে। আর এই নৃশংস ব্যবস্থার পেছনে সবচেয়ে বড় ভূমিকা মেগানের। মূলত সেই বাচ্চাদের ব্রেন ওয়াশ করছে।
ভিডিওতে ডেভিড বলছিল মানবজাতিকে রক্ষা করার জন্য সে অনেক কষ্ট আর পরিশ্রম করে এই শহরটি তৈরি করেছে। কৃষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নানা ধরনের কাজ জানা মানুষকে এখানে এনে জড়ো করেছে, যাতে মানুষ নতুন করে সবকিছু শুরু করতে পারে। আর সবকিছু সুষ্ঠুভাবে চালানোর জন্য সে কিছু কঠোর নিয়ম বানিয়েছে। সেই নিয়ম ভাঙলেই শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই নিয়ম ভঙ্গকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়া জরুরি, যাতে আর কেউ একই ভুল করার সাহস না পায়। ভিডিও শেষ হতেই জেসন ইলেকট্রনিক দেয়ালের বাইরের ক্যামেরা অন করে, যেখানে থিওদের গাড়িটি দাঁড়িয়ে আছে। জেসন অপেক্ষা করছিল কখন অ্যাবিস এসে তাদের ওপর আক্রমণ করবে, কিন্তু অবাক করার বিষয় হলো অ্যাবিসগুলো গাড়িতে হামলা না করে সামনে কোথাও এগিয়ে যাচ্ছিল। কিন্তু কোন দিকে? সামনের দিকের ক্যামেরা অন করতেই জেসন সহ শহরের সবাই যা দেখে তাতে সবাই হতভম্ব হয়ে যায়। তারা দেখে অ্যাবিসগুলো ইচ্ছাকৃতভাবে দেয়ালে ধাক্কা দিয়ে একের পর এক মরছে, যেন তাদের মৃতদেহের স্তূপ তৈরি হয়। সেই স্তূপ বেয়ে শহরের ভেতরে ঢোকার পরিকল্পনা করছে তারা। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়লে জেসন সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমিং বন্ধ করার নির্দেশ দেয়। এই সব কিছু স্ক্রিনে রেবেকা আর থেরেসাও দেখছিল। রেবেকা দৌড়ে এগিয়ে গিয়ে ভিডিও বন্ধ করতে চায়, কারণ তার স্বামী বাইরে আছে, কিন্তু মিলিটারিরা তাকে আটকে দেয়। এদিকে জেসন দ্রুত মিলিটারি টিম প্রস্তুত করে আর দেয়ালের যে অংশে অ্যাবিসরা আক্রমণ করছে সেদিকে এগিয়ে যায়। একই সময় গাড়িতে অ্যাবিসরা হামলা করলে থিও, বেন আর জেন্ডার কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে তিনজন তিন দিকে দৌড়ে পালায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জেন্ডারকে একটি অ্যাবিস ধরে ফেলে এবং টেনে নিয়ে যায়। জেসন তখন দেয়ালের কাছে পৌঁছায়, ততক্ষণে এক দুটি অ্যাবিস ভেতরে ঢুকতে শুরু করে দিয়েছে। সৈন্যরা সঙ্গে সঙ্গে অ্যাবিসদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, কিন্তু আচমকায় একটি অ্যাবিস এসে কেরিকে আক্রমণ করে, তার পেটের ভেতরে থাবা ঢুকিয়ে দেয়। কেরি গুরুতর আহত হয়ে পড়ে। জেসন দ্রুত কেরিকে হাসপাতালে নিয়ে যায়, আর মারিও মিলিটারি টিম নিয়ে দেয়ালের ওপাশে গ্রেনেড ছুড়ে আপাতত অ্যাবিসদের ভয় দেখাতে সক্ষম হয়। কিছুক্ষণের জন্য হলেও অ্যাবিসদের আক্রমণ থেমে যায়। এদিকে কেরিকে হাসপাতালে আনার পর সেখানে থাকা একমাত্র শিক্ষানবিশ ডাক্তার জানায় কেরির জরুরি সার্জারি দরকার, কিন্তু তার এই ধরনের অপারেশনের কোনো অভিজ্ঞতা নেই, তাই সে এটা করতে পারবে না। হাসপাতালে তো বটেই, এমনকি পুরো ওয়েওয়ার্ড পাইন্সে আর কোনো ডাক্তারও নেই। অজ্ঞতা উপায় কি? জেসন দেয়ালের বাইরে থাকা থিওর লোকেশন ট্রেস করে এবং সেটা মারিওকে জানায়। তারপর মারিওকে নির্দেশ দেয় যেভাবেই হোক থিওকে আবার শহরে ফিরিয়ে আনতে হবে। মারিও নিজের টিম নিয়ে দেয়ালের বাইরে যায় এবং থিওকে খুঁজে এনে আবারও শহরে ফিরিয়ে আনে। সোজা তাকে হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে থিও যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। বাইরে যে আসলে কি দেখেছে সেই ধাক্কা এখনো কাটেনি। জেসন তাকে কেরির চিকিৎসা করতে বললে থিও বিনিময়ে জেসনের সামনে দুটি শর্ত রাখে। প্রথমত, তার স্ত্রী রেবেকাকে তার কাছে আনতে হবে। দ্বিতীয়ত, এই শহরে কি চলছে সব সত্যি কথা তাকে জানাতে হবে। জেসন একজন আত্মকেন্দ্রিক মানুষ হলেও ক্যারিকে সে এতটাই ভালোবাসে যে থিওকে অনুরোধ করে আগে কেরির চিকিৎসা করতে, এরপর সে থিওর সব শর্ত পূরণ করবে। কিন্তু থিও তখন একেবারেই অনড়। বাধ্য হয়েই জেসন রেবেকাকে আনতে পাঠায়। রেবেকা আসার পর থিওর দ্বিতীয় শর্ত অনুযায়ী জেসন এই শহর সম্পর্কে সব সত্যি কথা বলে দেয়, কিন্তু থিওর খুব একটা বিশ্বাস হয় না। এদিকে অপারেশন শেষ হলে ক্যারির জ্ঞান ফেরে। জেসন তাকে জানায় থিওর কথা মতো সে অল্পের জন্য বেঁচে গেছে। ক্যারি থিওকে ধন্যবাদ জানাতে চাইলে জেসন বলে থিওকে ধন্যবাদ জানানোর কিছু নেই, কারণ সে কেবল নিজের দায়িত্বটাই পালন করেছে। এরপর সে ক্যারিকে জানায় আপাতত অ্যাবিসদের সংকটও কেটে গেছে, কিন্তু এখানেই শেষ নয়। জেসন পড়ে যায় আরেকটি বড় সংকটে। ইলেকট্রনিক দেয়ালের ভেতরের জমি অর্থাৎ ওয়েওয়ার্ড পাইন্সের মাটি শস্য চাষের জন্য উপযুক্ত নয়, তাই এতদিন ধরে চাষাবাদের সব ব্যবস্থা ছিল দেয়ালের বাইরে। কিন্তু অ্যাবিসদের নিজেদের জীবন উৎসর্গ করার মতো মরিয়া আচরণ দেখে জেসন বুঝে যায় এবার শস্য আনতে দেয়ালের বাইরে গেলেই অ্যাবিসরা মরিয়া হয়ে তাদের ওপর হামলা চালাবে। এদিকে ফসল তোলার সময় একেবারেই এসে গেছে, তার ওপর শহরে খাবারের সংকটও শুরু হয়েছে। কিন্তু এখন উপায় কি? এই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য জেসন সিজেকে ডেকে আনে। সিজে এখানে কৃষি আর শস্য ব্যবস্থাপনার দায়িত্বে আছে। সে বয়স্ক, অভিজ্ঞ আর শহর তৈরির শুরু থেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছে। তার কাছ থেকে জেসন নিশ্চিত হয় শস্য তোলার সময় হয়ে গেছে। এমনিতেই বিদ্রোহীদের কারণে ফসল তুলতে অনেক দেরি হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, শস্য আনতে গিয়ে অ্যাবিসদের আক্রমণ কিভাবে প্রতিহত করা হবে? তখন মারিও আর জেসন আগুন ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
তাদের যুক্তি, অ্যাবিস কখনো আগুন দেখেনি, তাই আগুন দেখিয়ে তাদের পিছু হটানো যাবে। কিন্তু সিজে এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তার মতে আগুন নিয়ন্ত্রণ করা যায় না, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জবাবে জেসন জানায় এছাড়া আর কোনো উপায় নেই, না হলে সবাইকে না খেয়ে মরতে হবে। এদিকে কেরির অপারেশন শেষ হলে রেবেকা থিওকে নিয়ে একটি বাড়িতে আসে, যেটা মূলত তাদের জন্যই নির্ধারিত ছিল। রেবেকার কথা আর আচরণে থিও বুঝে যায় সে অনেকদিন ধরেই এই শহরে আছে। তখন রেবেকা জানায় প্রায় 3 বছর ধরে সে ওয়েওয়ার্ড পাইন্সে বসবাস করছে। এত কিছুর পরও থিওর জন্য এই বাস্তবতা মেনে নেওয়া সহজ ছিল না। সে রেবেকাকে বলে হয়তো এসবই তার হ্যালুসিনেশন। এই কথা শুনে রেবেকা হঠাৎ করে তাকে একটি থাপ্পড় মারে। থিও ব্যথায় কুঁকড়ে গেলে রেবেকা বলে হ্যালুসিনেশনে কেউ ব্যথা পায় না। তারা যখন কথা বলছিল ঠিক তখনই বাইরে কলিং বেল বাজে। রেবেকা দরজা খুলে দেখে একজন মা তার অসুস্থ ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু শহরে তেমন কোনো ডাক্তার না থাকায় এতদিন চিকিৎসা করানো সম্ভব হয়নি। নতুন একজন ডাক্তার এসেছে, এই খবর পেয়েই সে ছেলেকে নিয়ে ছুটে এসেছে। নতুন এই বাস্তবতায় থিওর মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই পরদিন সকালে সে হাসপাতালে যায়। তার জন্য সেখানে আলাদা একটি চেম্বার আগেই নির্ধারিত ছিল। চেম্বারে ঢুকে থিও দেখে শুধু তাকেই নয়, তার সব মেডিকেল সার্টিফিকেটও এই শহরে এনে দেয়ালে টানানো হয়েছে। দেয়ালে ডেভিডের ছবি ঝুলতে দেখে সে ভীষণ বিরক্ত হয়, সঙ্গে সঙ্গে ছবিটি নামিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে আসে আর্লিন। সে নিজের পরিচয় দেয় এই হাসপাতালের রিসেপশনিস্ট হিসেবে। এরপর জানায় থিওর যে কোনো কাজে সে সাহায্য করবে। কথা বলতে বলতে আর্লিন থিওর সঙ্গে হালকা ফ্লার্টও করার চেষ্টা করে। আর্লিনকে দেখে থিওর মনে পড়ে যায় সেদিন রাতে সে তাকেই ইলেকট্রিক শক দেওয়া হতে দেখেছিল। বিষয়টি সে আর্লিনকে জিজ্ঞেস করলে আর্লিন জানায় সে একটু গলা উঁচু করে কথা বলেছিল, তাই শাস্তি পেয়েছে। তবে এখন সব ঠিক আছে। এই কথাবার্তার মাঝে একদল মেডিকেল স্টুডেন্ট এসে থিওকে জানায় রোগীরা তার জন্য অপেক্ষা করছে। থিও তখন নিজের কাজ শুরু করে দেয়। অন্যদিকে রেবেকা এখন এই শহরের একজন হেয়ার স্টাইলিস্ট। তার নিজস্ব একটি স্যালুন আছে। সকালে স্যালুন খুলতেই সেখানে আসে থেরেসা। থেরেসা থিওকে দেয়ালের ওপাশ থেকে জীবিত ফিরে আসতে দেখে এই আশায় রেবেকার কাছে এসেছে হয়তো বেনও এখনো বেঁচে আছে আর থিওর কাছ থেকে তার সম্পর্কে কিছু জানা যাবে। রেবেকা বেনের বিষয়ে থেরেসাকে সান্ত্বনা দিতে গেলে থেরেসা বলে রেবেকাও তো কাউকে হারিয়েছিল, আবার তাকে ফিরে পেয়েছে, কিন্তু তার তো বেন ছাড়া আর কেউই নেই। কথা শেষ করার সময়ে থেরেসা অনুরোধ করে থিও যদি ফ্রি থাকে তাহলে যেন তার সঙ্গে একবার দেখা করে। তো যাই হোক, একদিন স্কুলে মেগান ক্লাস নিচ্ছিল। যদিও এখন সে আর নিয়মিত শিক্ষকতা করে না, বর্তমানে সে রিসার্চ সেন্টারের ডিরেক্টর হিসেবে কাজ করছে। তবু মাঝে মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে আর বিভিন্ন বিষয় শেখাতে সে ক্লাসে আসে। সেদিন সে ক্লাসে একটি অ্যাবিসের মৃতদেহ নিয়ে আসে। সেটি দেখে স্টুডেন্টরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তখন মেগান বলে মৃত অ্যাবিসই একমাত্র ভালো অ্যাবিস। এই অ্যাবিস আর কাউকে ক্ষতি করতে পারবে না। সে আরও জানায় রিসার্চের জন্য তারা 3টি জীবিত অ্যাবিস আটকে রেখেছে, যাতে অ্যাবিসদের দুর্বলতা খুঁজে বের করা যায়। জীবিত অ্যাবিসের কথা শুনে শিক্ষার্থীরা আরো ভয় পেয়ে গেলে মেগান তাদের আশ্বস্ত করে বলে সেগুলো হাই সিকিউরিটিতে রাখা আছে, রিসার্চ সেন্টারের বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। এ সময় ফ্র্যাঙ্ক নামের এক ছেলে প্রশ্ন করে অ্যাবিসটা যেভাবে দেয়াল টপকানোর চেষ্টা করেছিল তারা কি আবারও এমন কিছু করবে? উত্তরে মেগান জানায় অ্যাবিসদের আগুন দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে, তারা আর দ্বিতীয়বার এমন কাজ করার সাহস পাবে না। অন্যদিকে হাসপাতালে ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা করে থিও বুঝতে পারে তাদের শরীরে ভিটামিনের মারাত্মক ঘাটতি আছে। সে যখন চিকিৎসা দিচ্ছিল তখন কয়েকজন মেডিকেল স্টুডেন্ট পাশে দাঁড়িয়ে সেসব শিখছিল। শহরে খাবারের সংকট আছে, এটা থিও আগেই জানতো, কিন্তু সে শুনে হতবাক হয়ে যায় যে বাচ্চাদের ভিটামিন দেওয়ার ক্ষেত্রেও বাছাই করা হচ্ছে। এই বিষয়টি তাকে ভীষণ বিরক্ত করে। রিসেপশন ডেস্কে বসে যখন সে প্রেসক্রিপশন লিখছিল ঠিক তখনই জেসন সেখানে এসে হাজির হয়। মুহূর্তের মধ্যেই থিও আর জেসনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। থিও সরাসরি জেসনকে বলে সে খাবার সহ শহরের মৌলিক ব্যবস্থাগুলো ঠিকভাবে পরিচালনা করতে পারছে না, বরং স্বৈরাচারীর মতো শাসন করছে। এই কথা শুনে জেসন রেগে যায়। সে বলে থিওর কোনো অধিকার নেই তাকে উপদেশ দেওয়ার বা তার কাজ নিয়ে মন্তব্য করার, কারণ থিও তার কাজের কিছুই বোঝে না। কিন্তু থিও চুপ থাকার মানুষ নয়। সে পাল্টা বলে যেভাবে সে জেসনের কাজ করতে পারবে না ঠিক সেভাবেই জেসনও তার কাজ করতে পারবে না। আর শহরে আর কোনো ডাক্তারও নেই যাকে বাদ দিয়ে জেসন বিকল্প কাউকে খুঁজে নিতে পারে। এই কথা বলে থিও সেখান থেকে চলে যায়, কিন্তু জেসনের মনে একটা অস্বস্তি থেকেই যায়। সে বুঝতে পারে থিও ধীরে ধীরে শক্ত অবস্থানে চলে আসছে।
এই ক্ষোভ নিয়ে জেসন গিয়ে ক্যারিকে বলে থিওর এমন আচরণ সে মেনে নিতে পারছে না, তাকে জাগিয়ে তোলাটাই তার ভুল হয়েছে। ক্যারি তখন জেসনকে শান্তভাবে বোঝায় যদি থিওকে জাগিয়ে তোলা না হতো তাহলে আজ ক্যারি বেঁচে থাকতো না। এরপর সে আরও বলে এই মুহূর্তে থিওর সঙ্গে সমঝোতায় চলা ছাড়া জেসনের আর কোনো উপায় নেই। থিওকে সামলানোর দায়িত্ব সে নিজেই নেবে, আর এসব ব্যক্তিগত দ্বন্দ্বে মন না দিয়ে এখন জেসনের মনোযোগ দেওয়া উচিত কিভাবে এই শহরটাকে টিকিয়ে রাখা যায় সেই দিকে। তো যাই হোক, হাসপাতালের কাজ শেষ করে ফেরার পথে থিও একটি আইসক্রিম পার্লার দেখে। পার্লারের নামটা দেখেই সে থমকে যায়, কারণ তার স্ত্রী রেবেকা একজন আর্কিটেক্ট, আর এই নামই তার এক প্রিয় প্রফেসরের নাম ছিল। কাকতালীয় হলেও বিষয়টা তার মনে অদ্ভুত একটা ধাক্কা দেয়। এগিয়ে গিয়ে যখন সে হেয়ার সেলুনের সামনে আসে তখন সেখানে ফ্র্যাঙ্ক আর লুসি নামের এক মেয়ে দাঁড়িয়েছিল। লুসি ফ্র্যাঙ্কের বোন, বয়সও তার কাছাকাছি। লুসি থিওকে জানায় রেবেকা প্রায় 1 ঘন্টা আগেই সেলুন থেকে বেরিয়ে গেছে। সে নিজেও রেবেকার সঙ্গেই এই পার্লারে কাজ করে। এই কথা শুনে থিও আরও বেশি অবাক হয়ে যায়, কারণ রেবেকা একজন আর্কিটেক্ট আর সে কিনা এখন মানুষের চুল কাটে। বিষয়টা তার মাথায় কিছুতেই ঢুকছিল না। বাসায় ফিরে থিও দেখে রেবেকা কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। থিও তখন তাকে জিজ্ঞেস করে আইসক্রিম পার্লারের নামটার সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে। রেবেকা জানায় প্রায় 2 বছর আগে পার্লারটা পুড়ে গিয়েছিল, পরে সেটাকে আবার নতুন করে তৈরি করতে হয়েছিল, আর তখনই সে এই নামটা বেছে নেয়। তখন থিও অবাক হয়ে বলে যে রেবেকার কাছে আর্কিটেক্টের কাজই ছিল জীবনের সবকিছু, সে কিভাবে এখন একটা হেয়ার সেলুনে কাজ করছে। রেবেকা শান্তভাবে জানায় এই শহরে তার জন্য এই কাজটাই ঠিক করে রাখা হয়েছিল, এখানে তার কিছুই করার ছিল না। এই কথা বলেই রেবেকা বাসা থেকে বেরিয়ে যায়, আর থিও দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে, কারণ তার পরিচিত রেবেকার সঙ্গে এই রেবেকার যেন কোনো মিলই খুঁজে পাচ্ছিল না। তো এইদিকে সিজে পরিকল্পনা করে আজ রাতে ইলেকট্রনিক দেয়ালের ওপাশে গিয়ে সব শস্য তুলে আনা হবে, আর অ্যাবিসরা যদি আক্রমণ করে তবে তাদের ঠেকাতে আগুনের ফ্লেম ব্যবহার করা হবে। যেহেতু অ্যাবিসরা এখনও আগুনের ব্যবহার জানে না, তাই আগুন দেখলে তারা ভয় পেয়ে পিছু হটতে পারে। এই আশাতেই এই সিদ্ধান্ত। সেই রাতেই কয়েকটি মিলিটারি ট্রাক দেয়ালের ওপাশে শস্য ক্ষেতের দিকে রওনা দেয়। কন্ট্রোল রুমে বসে পুরো অপারেশনটি দেখছিল জেসন। তার সঙ্গে থাকা ভলেন্টিয়াররাও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অ্যাবিসদের গতিবিধির ওপর নজর রাখছিল। ট্রাকগুলো পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অ্যাবিসদের আক্রমণ শুরু হয়। বন্দুকের গুলিতেও যখন তারা থামছিল না, তখন মিলিটারিরা আগুনের ফ্লেম ব্যবহার করে। একসময় আগুনের ভয়ে অ্যাবিসগুলো পিছু হটলে তারা দ্রুত শস্য সংগ্রহ শুরু করে, কিন্তু শস্য খেতেই লুকিয়েছিল বেন। সুযোগ পেয়ে সে এক মিলিটারির কাছে গিয়ে অনুনয় করে ট্রাকে লুকিয়ে যেন তাকে আবার শহরে ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু সেই মিলিটারি বেনকে সেখানেই ফেলে রেখে চলে আসে। শস্য বোঝাই ট্রাকগুলো যখন দেয়ালের ভেতরে ঢোকার প্রস্তুতি নেয়, বেনও তখন শহরের দিকে দৌড়ায়, কিন্তু সে পৌঁছানোর আগেই গেট বন্ধ হয়ে যায়। হতাশ বেন দেয়ালে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে একটি বার্তা দেয়। হয়তো এটাই তার শেষ বার্তা। কন্ট্রোল রুমে বসে জেসন সেই বার্তা দেখে। বেন সেখানে বলছিল শহরের মানুষের জন্য যেটা তার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে সে সেটাই করার চেষ্টা করেছে, অথচ জেসন তাকে দেয়ালের বাইরে পাঠিয়ে দিয়েছে, যা কার্যত মৃত্যুদণ্ডের সমান। বেন আরও মনে করিয়ে দেয় ডেভিড পিলচার যে নিয়ম করে গিয়েছিল সেখানে স্পষ্ট বলা ছিল ফার্স্ট জেনারেশনের কেউ ফার্স্ট জেনারেশনের কারো ক্ষতি করতে পারবে না। এতটুকু শোনার পরই জেসন ভিডিও বন্ধ করার নির্দেশ দেয়। সেই সঙ্গে এই বার্তা যেন কোনোভাবেই সাধারণ মানুষের সামনে না আসে তার সব ব্যবস্থা করে ফেলে। এদিকে পরদিন খাবার নিয়ে ফিরে আসার পর মারিও সহ কয়েকজন মিলিটারি বিয়ার গার্ডেনে বসে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই থেরেসা সেখানে এসে জিজ্ঞাসা করে দেয়ালের বাইরে কেউ কি বেনকে দেখেছে। যে মিলিটারিটি বেনকে দেখেছিল সেও সেখানে উপস্থিত ছিল, কিন্তু সে কিছুই জানায় না। থেরেসা তখন সবাইকে মনে করিয়ে দেয় ডেভিডের প্রথম নিয়ম ছিল ফার্স্ট জেনারেশনে কেউ ফার্স্ট জেনারেশনে কারো ক্ষতি করতে পারবে না, অথচ জেসন সেই নিয়ম ভঙ্গ করেছে। তাহলে কেউ প্রতিবাদ করছে না কেন? এই কথা শুনে মারিও নির্দেশ দেয় থেরেসাকে বাইরে বের করে দিতে। একজন মিলিটারি এসে তাকে জোর করে বারের বাইরে নিয়ে যায়। থেরেসা চলে যাওয়ার পর 2-1 মারিওকে বলে থেরেসার কথায় যুক্তি আছে, জেসন ঠিক কাজ করেনি। কিন্তু মারিও জবাব দেয় বেইনি আগে নিয়ম ভেঙেছিল, তাছাড়া জেসনকে এসব বলেও কোনো লাভ নেই, সে কারো কথা শোনে না।
অন্যদিকে হাসপাতালে কেরিকে রিলিজ দেওয়ার সময় থিও তাকে অনুরোধ করে জেসনকে বুঝিয়ে বলতে যেন সে এইভাবে স্বৈরাচারী আচরণ না করে, কারণ জেসন ক্যারির কথা শোনে। তো ক্যারি থিওকে নিজের কাজে মন দিতে বলে এবং এই বিষয়ে তাদের কাজে হস্তক্ষেপ না করতে অনুরোধ করে। তবে সেদিন রাতে বাসায় ফিরে জেসনের সঙ্গে একসঙ্গে খেতে বসে ক্যারি আবারও চেষ্টা করে তাকে বোঝাতে। সে বলে ফার্স্ট জেনারেশন হয়ে ফার্স্ট জেনারেশনকে শাস্তি দেওয়া জেসনের উচিত হয়নি। জবাবে জেসন বলে সে বেনকে কোনো শাস্তি দেয়নি, শুধু তাকে দেয়ালের ওপাশে পাঠিয়েছে। বাকি যা হয়েছে তা অ্যাবিসদের কাজ। ক্যারি তখন বলে এই কথাটা জেসনের উচিত শহরের মানুষদের বোঝানো, নাহলে সবাই জেসনকেই দোষ দেবে। বেনের মা তো সবার কাছে ছেলের খোঁজ করে বেড়াচ্ছে। জেসন তখন বলে বেন আসলে এখানকার অরিজিনাল ফার্স্ট জেনারেশনই না, তার জন্ম হয়েছে দেয়ালের বাইরে। এই কথা শুনে ক্যারি বলে সে নিজেও তো বাইরের, এখানকার অরিজিনাল না। জেসন তখন জানায় ক্যারি আর বেন এক নয়, কারণ ক্যারি তার আর সে ক্যারিকে ভালোবাসে। এদিকে দেয়ালের বাইরে অ্যাবিসরা বেনের ওপর আক্রমণ করে এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। সেদিন রাতে থিও রেবেকাকে জানায় এত কিছু এখনও তার পক্ষে মেনে নেওয়া কঠিন। তাছাড়া শরীরে একটি ইনফেকশনের কারণে সে কখনো বাবা হতে পারবে না। এই কথা শুনে রেবেকা তাকে জানায় সে যখন প্রথম এখানে জেগে উঠেছিল তখন ভেবেছিল থিও মারা গেছে। থিও যে বেঁচে আছে সেটাই তার কাছে সবচেয়ে বড় সত্য। এরই মধ্যে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। জেসন নিজের চেম্বারে বসে দেয়ালের বাইরের সব ক্যামেরা দিয়ে অ্যাবিসদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল, কিন্তু অবাক করা বিষয় হলো ক্যামেরার পুরো সীমারেখার মধ্যে একটি অ্যাবিসও দেখা যাচ্ছে না। তাহলে কি অ্যাবিসরা পিছু হটে এই এলাকা ছেড়ে চলে গেছে, নাকি ওয়েওয়ার্ড পাইন্স এবার সত্যি বিপদমুক্ত হয়ে গেছে? তো যাই হোক, জেসন কয়েকজন মিলিটারিকে দেয়ালের বাইরে পাঠায় সত্যি অ্যাবিসগুলো চলে গেছে কিনা সেটা যাচাই করার জন্য। বাইরে গিয়ে তারা দেখে আশেপাশে বহুদূর পর্যন্ত একটি অ্যাবিসেরও দেখা নেই। এই খবর দ্রুত শহরে ছড়িয়ে পড়ে আর মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়। যদি সত্যি অ্যাবিসরা এলাকা ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে সেটা শহরের জন্য নিঃসন্দেহে বড় সুখবর। শহরে বাইরে অ্যাবিসদের কোনো আনাগোনা না দেখে জেসন এবার আরো বড় সিদ্ধান্ত নেয়। সে একটি টিমকে দেয়ালের বাইরে পাঠাতে চায় যাতে তারা বাইরের পৃথিবী এখন কেমন অবস্থায় আছে সেই খবর নিয়ে আসতে পারে। দেয়ালের ওপাশে কি আছে, পৃথিবীতে আদৌ কিছু বদলেছে কিনা, এসব কিছুই তাদের পরিষ্কার জানা নেই। তাছাড়া এতদিন ধরে এই ছোট্ট শহরে বন্দি জীবন কাটাতে কাটাতে মানুষজনও ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু জেসনের এই সিদ্ধান্তে ক্যারি একেবারেই রাজি হতে পারে না। শুধু বাইরের পৃথিবী কেমন তা জানার জন্য মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে সে চায় না। কিন্তু জেসন ক্যারির কোনো কথাই শুনতে রাজি নয়। ক্যারি বেনের মৃত্যুর জন্য এবং নিয়ম ভাঙার জন্য মূলত জেসনকেই দায়ী করে। সে সরাসরি জেসনকে বলে এই কাজটা সে ঠিক করেনি, কিন্তু জেসনের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার বিশ্বাস আগুন দেখে ভয় পেয়েই অ্যাবিসগুলো পালিয়েছে। এমনকি সে আফসোসও করে আগে কেন তাদের মাথায় অ্যাবিসদের ভয় দেখানোর এই বুদ্ধিটা আসেনি। সব মিলিয়ে জেসনের সিদ্ধান্ত চূড়ান্ত। একটি টিমকে অবশ্যই ইলেকট্রনিক দেয়ালের বাইরে পাঠানো হবে। তো যাই হোক, শহরে অ্যাবিসদের এভাবে হঠাৎ চলে যাওয়া নিয়ে চারিদিকে আলোচনা চলতে থাকে। থিও হাসপাতালে এলে আর্লিন তাকে খবরটা জানায়, এমনকি বিয়ার গার্ডেনে গিয়ে তার সঙ্গে সেলিব্রেট করার অফারও দেয়। কিন্তু থিও পরিষ্কার জানিয়ে দেয় সে বিবাহিত। আর্লিনের কথাবার্তায় আর পাত্তা না দিয়ে সে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে থিও রেবেকাকে জিজ্ঞেস করে আসলেই কি অ্যাবিসগুলো চলে গেছে। রেবেকা বলে সবাই তো সেটাই বলছে, এটা সত্য কিনা সেটা জেসনই ভালো জানে। তখন থিও প্রশ্ন তোলে সবাই কেন জেসনের মতো একটা অল্প বয়সী ছেলেকে এতটা বিশ্বাস করে। রেবেকা তখন জানায় জেসনকে ছোটবেলা থেকেই এই শহরকে শাসন করার জন্যই গড়ে তোলা হয়েছে। তাকে শিশুকালেই ওয়েওয়ার্ড পাইন্সে আনা হয়। ছোটবেলা থেকে প্যাম আর ডেভিড নিজেদের মতো করে তাকে বড় করেছে, শিখিয়েছে কিভাবে ওয়েওয়ার্ড পাইন্সের নিয়ম মেনে চলতে হয় আর কিভাবে সবাইকে নিয়ন্ত্রণে রাখতে হয়। ফলে জেসন শুরু থেকেই ডেভিডের আদর্শে বড় হওয়া একজন মানুষ। জেসন যখন ছোট ছিল তখন সে ভীষণ একা অনুভব করত। সবাই তাকে আলাদা চোখে দেখত, বিশেষভাবে ট্রিট করত। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত মূলত প্যামই তাকে সব শিখিয়েছে, কারণ তার কোনো বন্ধু বান্ধবী ছিল না। এমনকি জন্মদিনে
প্যাম যখন শহরের অন্য বাচ্চাদের দাওয়াত দিত তখন জেসনের মনে হতো ওরা কেউই তার বন্ধু হিসেবে আসেনি, এসেছে শুধু ভয় থেকে। এই বিষয়টা তাকে খুব কষ্ট দিত। এই একাকিত্বের সময়ই মেগানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে জীবনের সব উত্থান পতন সে মেগানের সঙ্গে শেয়ার করত। বড় হওয়ার পর জেসন স্কুলে যাওয়া শুরু করলেও স্বভাবতই তার খুব একটা বন্ধুবান্ধব তৈরি হয়নি। ডেভিডের আদর্শে বড় হওয়ার কারণেই সবাই জেসনকে এতটা মান্য করে। কিন্তু প্রশ্ন হলো, ডেভিড মারা যাওয়ার পর সবকিছু নতুন করে শুরু করার ইচ্ছা ছিল প্যাম আর কেটের। কেট আত্মহত্যা করে, কিন্তু প্যাম কোথায় গেল? আসলে ডেভিডকে হত্যার দায়ে প্যামকেই সবাই খুনি এবং দোষী হিসেবে দেখে। সেই কারণেই তাকে শহরের এক কোণে একঘরে করে রাখা হয়েছে। এখন শহরের কেউই প্যামকে পছন্দ করে না, এমনকি জেসন নিজেও তার উপর ক্ষুব্ধ। এক রাতে জেসন ক্যারির পাশে শুয়েছিল। সে চারপাশের সবকিছু নিয়েই দুশ্চিন্তায় ছিল। যত বড় দায়িত্বই তার কাঁধে থাকুক না কেন, ভেতরে ভেতরে জেসন আসলে একজন অল্প বয়সী ছেলেই। সেই দুর্বল সত্তাটুকু সে কেবল ক্যারির সামনেই প্রকাশ করতে পারে। ক্যারির সঙ্গে এসব কথা বলতে বলতে হঠাৎ নিচতলা থেকে কথাবার্তার আওয়াজ পেয়ে জেসন নেমে আসে। নেমে দেখে প্যাম এসেছে আর মারিওর সঙ্গে কথা বলছে। জেসন এসে মারিওকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর প্যামকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, কারণ জেসন আগেই তাকে নির্দেশ দিয়েছিল সেই বাড়ি থেকে বের না হতে। প্যাম জানায় সে জেসনের সঙ্গেই দেখা করতে এসেছে। সাম্প্রতিক বিদ্রোহ, বেনের মৃত্যু, এসব কিছুই সে জেসনকে শেখায়নি। তবে কি জেসন তাকে দেওয়া সব শিক্ষা ভুলে গেছে? জবাবে জেসন বলে সে নিয়মিত ডেভিডের তৈরি নিয়মগুলো পড়ে। ডেভিডের পরিকল্পনা ছিল শস্য উৎপাদন বাড়ানো, নিজেদের সংখ্যা ও শক্তি বৃদ্ধি করা, আর শক্তি বাড়লে ধীরে ধীরে ইলেকট্রনিক দেয়ালের বাইরেও বসতি স্থাপন করা, পুরো পৃথিবীটাকে আবার নিজেদের নিয়ন্ত্রণে আনা। এই কথা শুনে প্যাম বলে ডেভিড যখন এইসব নিয়ম তৈরি করেছিল সে তখন ডেভিডের পাশেই ছিল। ডেভিডের উদ্দেশ্য সে পুরোপুরি জানে। এখন সে চায় জেসনের পাশে থেকে তাকে দিক নির্দেশনা দিতে। প্যামের এমনভাবে ফিরে আসায় শেষ পর্যন্ত জেসন রাজি হয়ে যায়। হাজার হলেও প্যামই তো তাকে মায়ের স্নেহে বড় করে তুলেছিল। তো পরদিন জেসন একটি জনসভা ডাকে। সেখানে সবার সামনে প্যাম ডেভিডকে হত্যা করার দায় এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। এরপর জেসন ঘোষণা দেয় প্যাম আবারও তাদের সঙ্গে কাজ করবে। মেগান প্যামের এই ফিরে আসা একেবারেই পছন্দ করে না, কিন্তু সে জেসনকে সরাসরি কিছু বলতেও পারে না। এরপর প্যাম আবার নার্স হিসেবে হাসপাতালে যোগ দেয়। সেখানে কেউ কেউ তাকে অভিনন্দন জানালেও অনেকেই তার ফিরে আসাটা মেনে নিতে পারে না, আর চোখে তাকায়, ফিসফিস করে। হাসপাতালে ঢুকেই প্যাম মেডিসিন কর্নারের দিকে যায়। সেখানে লুকিয়ে কিছু নিতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে থিও এসে পড়ে। থিওকে দেখেই প্যাম এমনভাবে কথা বলা শুরু করে যেন সে তাকে আগেই চেনে। কথার এক পর্যায়ে প্যাম থিওকে জানায় হাওয়াই থেকে থিওকে যে কিডন্যাপ করে আনা হয়েছিল সেটা শুধু থিওকে আনার জন্যই ছিল না, এই বিষয়ে পরে কথা হবে। এই কথা শুনে থিওর মাথায় এক গাদা প্রশ্ন জমে ওঠে। সে সেখান থেকে বেরিয়ে আসে এই ভাবতে ভাবতে যদি শুধু তাকেই আনার উদ্দেশ্য না হয়ে থাকে তাহলে কাকে? রেবেকাকে? কিন্তু কেন? থিও চলে যাওয়ার পর প্যাম একটি ইনজেকশন চুরি করে নেয়, কিন্তু কেন? তার উদ্দেশ্যই বা কি? অন্যদিকে স্কুলে মেগান আন্ডার এজ শিক্ষার্থীদের নিয়ে একটি আলাদা ক্লাস নেয়। সেখানে সে বাচ্চা নেওয়ার গুরুত্ব বোঝাতে থাকে এবং যত দ্রুত সম্ভব সন্তান নেওয়ার জন্য উৎসাহ দেয়। এই ক্লাসটি অনেকটা সেক্স এডুকেশনের মতোই। ক্লাস চলাকালে লুসি প্রশ্ন করে অফিসিয়ালি তো গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে বেবি নেওয়ার নিয়ম নেই। তখন মেগান ক্লাসের কয়েকজন গর্ভবতী মেয়েকে দেখিয়ে বলে ওরা তো এতদিন অপেক্ষা করেনি। তার মতে সক্ষমতা থাকলে এখনই বেবি নেওয়াটা সময়ের দাবি। মানব সভ্যতাকে এগিয়ে নিতে হলে সবাইকে এখন কিছু না কিছু করতে হবে। ক্লাস শেষে মেগান লুসি সহ বয়সী একটু বড় কয়েকজন মেয়েকে আলাদা করে তার সঙ্গে যেতে বলে। সে তাদের স্কুলের নিচতলে থাকা একটি লাইব্রেরির কথা জানায় যেখানে সেক্স এডুকেশন সংক্রান্ত সব বই রাখা আছে। এসব কিছু মেগান করছে অনেকটাই আনঅফিসিয়াল ভাবে, যেন যত দ্রুত সম্ভব ওয়েওয়ার্ড পাইন্সের জনসংখ্যা বাড়ানো যায়। তো যাই হোক, একদিন প্যাম রিসার্চ ল্যাবে ঢুকতে যায় যেখানে ওয়েওয়ার্ড পাইন্স সংক্রান্ত সব ধরনের গবেষণা হয়। এই ল্যাবের প্রধান হচ্ছে মেগান। বাইরে গার্ড হিসেবে দায়িত্ব ছিল মারিও। জায়গাটা রেস্ট্রিক্টেড হওয়ায় সে প্যামকে ভেতরে ঢুকতে দিতে চায় না। প্যাম তখন জানায় সে এখন জেসনের সঙ্গে কাজ করছে এবং সব জায়গায় যাওয়ার অনুমতি তার আছে। মারিও চাইলে জেসনকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু যদি সত্যি জেসনের পারমিশন থেকে থাকে তাহলে প্যামকে আটকে রাখার দায়ে মারিওকে বিপদে পড়তে হবে। এই কথা শুনে মারিও আর তর্ক না বাড়িয়ে প্যামকে ভেতরে ঢুকতে দেয়।
প্যাম সোজা সেই ল্যাবে চলে যায় যেখানে মেডিসিন সংক্রান্ত গবেষণা চলছে। সেখানেই 3টি সেলে 3টি অ্যাবিসকে আটকে রাখা হয়েছে। প্যাম এরপর জীবাণু সংরক্ষণের অংশে গিয়ে বিভিন্ন রোগের জীবাণু রাখা জায়গা থেকে একটি শিশি নিয়ে নেয়। ঠিক তখনই মেগান সেখানে এসে পড়লে প্যাম দ্রুত সেটি নিজের পকেটে লুকিয়ে ফেলে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রথমে ইনজেকশন চুরি, এখন জীবাণু, প্যামের আসল উদ্দেশ্য কি? মেগান এসে প্যামকে জানায় তার এখানে আসার কোনো অনুমতি নেই আর তার সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্টও ছিল না। তাহলে সে এখানে কেন এসেছে? প্যাম তখন বলে সে শুধু ঘুরে দেখতে এসেছিল। মেগানের কাজ দেখে সে সত্যিই অভিভূত। তাছাড়া অ্যাবিসদের হাত থেকে মেগানের বেঁচে যাওয়াটাও তার কাছে একেবারে মিরাকলের মতো। মেগান জানায় সে এখানে অ্যাবিসদের নিয়ে গবেষণা করছে, তাদের জেনেটিক দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে, যা অত্যন্ত কঠিন একটি কাজ। প্যাম তখন খোঁচা দিয়ে বলে একজন হিপনোথেরাপিস্টের জন্য কাজটা কঠিন হওয়াটাই স্বাভাবিক। এরপর প্যাম ডেভিডকে হত্যা করার জন্য মেগানের কাছে দুঃখ প্রকাশ করে, কারণ ডেভিডকে মেগান আসলে পছন্দই করত। তখন মেগান স্পষ্ট জানিয়ে দেয় সবাই প্যামকে ক্ষমা করলেও সে কখনোই করবে না। এরপর প্যামকে সেখান থেকে চলে যেতে বলা হলে প্যাম বেরিয়ে আসে। অন্যদিকে হাসপাতাল থেকে থিও সোজা রেবেকার সেলুনে যায়। তাকে দেখে রেবেকা খুবই খুশি হয়। সে থিওকে চেয়ারে বসিয়ে চুল কাটতে শুরু করে। তখন থিও জানায় প্যামও হাওয়াইতে ছিল, ঠিক সেই জায়গাতেই যেখানে তারা ছিল। রেবেকা বলে যারা ডেভিডকে বিশ্বাস করেছিল তারা ইচ্ছাকৃতভাবেই এখানে এসেছে, আর বাকিদের আনা হয়েছে প্রয়োজন অনুযায়ী তাদের ইচ্ছার বিরুদ্ধে। এরপর থিও রেবেকাকে জিজ্ঞেস করে তার ওয়েডিং রিং কোথায়। রেবেকা জানায় এখানে জেগে ওঠার পর তাকে আর সেটা দেওয়া হয়নি। এরপর থিও প্যাম তার কাছে যা বলেছিল সেটা রেবেকাকে জানায়। সে প্রশ্ন তোলে প্যাম বলেছে হাওয়াই থেকে শুধু তাকেই আনার উদ্দেশ্য ছিল না, তাহলে কি রেবেকা এসবের সঙ্গে জড়িত? কিন্তু রেবেকা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে শুধু বলে তার কাছে অতীতটা একটা ফাঁপা গর্তের মতো, সে আর এসব নিয়ে ভাবতে চায় না। তো উত্তর খুঁজতেই থিও প্যামের বাসায় হাজির হয়। ঠিক তখনই প্যাম ল্যাব থেকে চুরি করে আনা সেই মারাত্মক জীবাণু নিজের শরীরে ইনজেক্ট করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু জানালা দিয়ে থিওকে আসতে দেখে সে তড়িঘড়ি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিলেও থিওকে ভেতরে ঢোকার জন্য আমন্ত্রণ জানায় না, দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে। থিও সরাসরি প্রশ্ন করে হসপিটালে প্যাম যে কথা অর্ধেক রেখে দিয়েছিল সে আসলে কি বলতে চাচ্ছিল। প্যাম কৌশলে এড়িয়ে গিয়ে বলে এই বিষয়টা পরদিন হসপিটালেই আলোচনা করা হবে। কিন্তু থিও সহজে ছাড়ার মানুষ না, তো শেষমেশ প্যাম থিওকে ভেতরে ঢুকতে দেয়। ড্রয়িং রুমে দাঁড়িয়ে তাদের কথা চলতে থাকে। থিও তখন কড়া গলায় প্রশ্ন ছুড়ে দেয় জনসম্মুখে দাঁড়িয়ে জেসনের মতো একটা বাচ্চা ছেলের কাছে ক্ষমা চাইতে প্যামের লজ্জা লাগেনি? তাছাড়া প্যাম তো নিজের বানানোর নিয়ম নিজেই ভেঙেছিল। থিওর বিশ্বাস এই ক্ষমা চাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে, আর সে আরও জানতে চায় প্যাম কেন নিজের ভাই ডেভিডকে গুলি করে মেরেছিল। প্যাম স্পষ্ট জানিয়ে দেয় এই টপিক ছাড়া যদি আর কিছু বলার না থাকে তাহলে থিও যেন চলে যায়। কিন্তু থিও শেষ একটা প্রশ্ন ছুড়ে দেয় ওয়েওয়ার্ড পাইন্সে আনার জন্য মানুষ বাছাইয়ের রুলস কি ছিল? বস্টনে তো আরো অনেক ডাক্তার, অনেক আর্কিটেক্ট ছিল, তাহলে তাকে আর রেবেকাকেই কেন বেছে নেওয়া হয়েছিল? এই প্রশ্নেরও কোনো উত্তর দেয় না প্যাম। সে শুধু থিওকে চলে যেতে বলে। থিওরও আর কিছু করার থাকে না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। থিও চলে যেতেই প্যাম আর এক মুহূর্ত দেরি করে না। সে চুরি করা সে জীবাণু নিজের শরীরে ইনজেক্ট করে দেয়। অন্যদিকে মেগান প্যামের ল্যাবে আসাকে মোটেও সাধারণভাবে নেয়নি। সে পুরো ল্যাব চেক করায় সবকিছু ঠিক আছে কিনা। তখনই ধরা পড়ে ভয়ঙ্কর সত্যটা, গুটি বসন্তের সবচেয়ে মারাত্মক ভ্যারিয়েন্টের একটি শিশি নিখোঁজ। সঙ্গে সঙ্গে সে থিওকে ডেকে আনে। থিও বুঝে যায় এই কাজ প্যাম ছাড়া আর কারো নয়, তার নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো পরিকল্পনা আছে। থিও সঙ্গে সঙ্গে জেসনকে জানাতে রওনা হয়। ঠিক সেই সময় জেসন ক্যারি, সিজে আর মারিওকে নিয়ে মিটিংয়ে বসেছিল। ওয়েওয়ার্ড পাইন্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। এই মিটিংয়ে প্যামকেও ডাকা হয়েছিল। প্যাম এসেই সবার সামনে জেসনের ঠোঁটে আদরে চুমু খায়। ঠিক তখনই থিও আর মেগান সেখানে ঢুকে পড়ে। তারা সঙ্গে সঙ্গে মিটিং বন্ধ করে সবাইকে বেরিয়ে যেতে বলে। শুধু প্যামকে সেখানেই থাকতে নির্দেশ দেয়, একদম নড়াচড়া না করতে, কারণ প্যামের শরীরে এখন গুটি বসন্তের জীবাণু রয়েছে। সবাই তখন জানতে পারে ভয়ঙ্কর সত্যটা। প্যামের উদ্দেশ্য ছিল গুটি বসন্ত ছড়িয়ে পুরো শহরকে ধ্বংস করে দেওয়া, একেবারে নির্মূল করে দেওয়া ওয়েওয়ার্ড পাইন্সের মানুষদের। তার চোখে ডেভিড মানব জাতিকে বাঁচানোর নামে স্বৈরাচারী হয়েছিল, আর এখন জেসনও ঠিক একই পথেই হাঁটছে। এই ব্যর্থতা সে মেনে নিতে পারেনি। তার মতে
এমন মানবজাতির বেঁচে থাকারই দরকার নেই। ছোটবেলা থেকে যে আদর্শে সে জেসনকে বড় করেছিল, জেসন সেই পথেই হাঁটছে না, বরং আরও বেশি রূঢ়, আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠেছে। যে নিষ্ঠুরতা আর স্বার্থপরতা একবার পৃথিবী ধ্বংস করেছিল, অবশিষ্ট এই মানুষগুলোও আবার সেই দিকে এগোচ্ছে। এই বিশ্বাস থেকেই প্যাম সবকিছু শেষ করে দিতে চেয়েছিল। প্যামকে গ্রেপ্তার করে একটা সেলে বন্দি করে রাখা হয়। পরে জেসন সেখানে দেখা করতে এলে প্যাম তাকে এই কথাগুলি বলে, মানুষ আসলে বদলায়নি। এরপর থিও এসে প্যামকে গুটি বসন্তের প্রতিরোধী ওষুধ দিতে চায়। জেসন থিওর উদ্যোগের প্রশংসা করলেও শেষ পর্যন্ত অনুমতি দেয় না। জেসনের আদেশ অমান্য করার সাহস কারণেই সেদিন রাতে জেসন প্যামকে বনের ভেতরে নিয়ে যায়। সেখানে নিজের হাতেই সে প্যামকে গলা টিপে হত্যা করে। এরপর প্যামের মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরদিন সকালে জেসন বাড়ি ফিরলে কেরি জিজ্ঞাসা করে কাজটা হয়েছে কিনা। জেসন কোনো উত্তর দেয় না, শুধু বলে তাদের পরবর্তী পদক্ষেপ হলো দেয়ালের বাইরে একটি দল পাঠানো, বাইরের মাটি পরীক্ষা করতে হবে। আর এই কাজের জন্য সবচেয়ে পারফেক্ট চয়েস সিজে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে দলটাকে দেয়ালের বাইরে পাঠানো হচ্ছে তারা কি আদৌ ফিরে আসতে পারবে, নাকি ক্যামেরার আড়ালে বহু দূরে এখনও ওত পেতে আছে অ্যাবিসদের বিশাল দল। তো যাই হোক, সেদিন ইলেকট্রনিক দেয়ালের বাইরে জেন্ডারকে একটি অ্যাবিস টেনে নিয়ে গিয়েছিল। এরপর জ্ঞান ফেরার পরে সে নিজেকে আবিষ্কার করে কুয়োর মতো গভীর এক গর্তের নিচে। কুয়োর এবড়ো খেবড়ো মাটি বেয়ে উপরে উঠতেই হঠাৎ একটি অ্যাবিস তার ওপর ঝাঁপিয়ে পড়ে। জেন্ডার আবারও নিচে পড়ে যায়, আর অ্যাবিসটাও নিচে নেমে তার ওপর হিংস্রভাবে আক্রমণ করে। কিন্তু জেন্ডার ছিল শক্তিশালী, সে পেছন থেকে গলা চেপে ধরে অ্যাবিসটাকে মেরে ফেলে। তারপর আবার ওপরে উঠে আসে। গর্তটা প্রাকৃতিক মনে হচ্ছিল না, তবে কি এটা অ্যাবিসদের তৈরি? এদিকে প্যামের মৃত্যুর পর শহরের জীবন ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে আসে। একদিন ওয়েওয়ার্ড পাইন্সের সব সমস্যা নিয়ে আলোচনায় বসে জেসন, সিজে, ক্যারি, মারিও আর মেগান। মেগান জানায় প্রেগনেন্সির হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এরপর জেসন জানতে চায় রিসার্চ ল্যাবের কাজ কতদূর এগিয়েছে। মেগান বলে 1 সপ্তাহের মধ্যে সে আপডেট দেবে। তখন কেরি প্রস্তাব দেয় থিওকে রিসার্চ ল্যাবের দায়িত্ব দেওয়া হোক, কারণ সে এই সেক্টরে মানুষ। কিন্তু মেগান নিজের ক্ষমতা কমাতে নারাজ। সে জেসনকে বোঝানোর চেষ্টা করে যে রিসার্চ ল্যাবে কাজ করতে দীর্ঘ অভিজ্ঞতা দরকার, যা থিওর নেই। কেরি পাল্টা বলে থিও খুব দ্রুত শিখে নিতে পারবে। শেষ পর্যন্ত জেসন সিদ্ধান্ত নেয় ল্যাবের দায়িত্ব থিওকেই দেওয়া হবে। এই আলোচনা দেখে সিজে বিরক্ত হয়ে উঠে যেতে চায়। সে বলে সে ভেবেছিল আজকের মিটিংটা চাষাবাদ নিয়ে হবে। সিজের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। সে জেসনকে বোঝায় শুধু মানুষের সংখ্যা বাড়ালেই হবে না, বরং চাষাবাদ বাড়াতে হবে, না হলে মানুষ না খেয়ে মরবে। এখন যেহেতু আশেপাশে অ্যাবিস নেই, এই সুযোগে দেয়ালের বাইরে চাষাবাদের পরিকল্পনা করা উচিত। মেগান আবার নিজের প্রাধান্য বাড়াতে সিজের পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা করে। কিন্তু এবার জেসন সিজের পক্ষ নেয়। সে বলে ডেভিড চাইতো তারা যেভাবেই হোক বেঁচে থাকুক, আর বেঁচে থাকতে হলে সবকিছুই করতে হবে, কারণ মানুষ না খেয়ে বাঁচতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় চাষের পরিমাণ বাড়ানো হবে, আর দেয়ালের বাইরে গিয়ে মাটি পরীক্ষা করে আসা হবে। এদিকে জেন্ডার অ্যাবিসদের হাত থেকে বেঁচে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। এক জায়গায় ঝিরির পানি দেখে সে তৃষ্ণা মেটাতে এগিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে এক লোক এসে তাকে আক্রমণ করে। লোকটার পোশাক নোংরা, মুখ ভর্তি লম্বা চুল দাড়ি, দেখতে একেবারেই বন্য মানুষের মতো। লোকটা জেন্ডারের গলায় ছুরি ধরলে জেন্ডার শান্তভাবে বলে সে তার শত্রু নয়, বরং একই পক্ষের মানুষ, চাইলে ছুরি নামিয়ে কথা বলা যায়। তখন লোকটা ছুরি সরিয়ে নেয় এবং জানতে চায় এখন শহরের ক্ষমতায় কে আছে। জেন্ডার জানায় এখন ক্ষমতায় জেসন নামের এক ছেলে। সে আরো বলে জ্ঞান ফেরার পর সে নিজেকে কুয়োর মতো এক গর্তে পেয়েছিল। অ্যাবিসরা কি মানুষদের এমন গর্তে রাখে? লোকটা জানায় অ্যাবিসরা আরো অনেক ভয়ঙ্কর কাজ করে। এই চুলদাড়িতে ভরা লোকটি আর কেউ নয়, অ্যাডাম, যে ইথানের সিনিয়র ছিল। কিন্তু সে তো বহু আগেই শহরের বাইরে গিয়েছিল। তাহলে এত বছর ধরে অ্যাবিসদের মাঝখানে টিকে আছে কিভাবে? অ্যাডাম জানায় একসময় কয়েকজনকে নিয়ে একটা টিম দেয়ালের বাইরে পাঠানো হয়েছিল পৃথিবীর অন্য কোথাও মানুষ বেঁচে আছে কিনা তা খুঁজতে, কিন্তু কোথাও কেউ বেঁচে নেই, শুধু ওয়েওয়ার্ড পাইন্স ছাড়া। এত দীর্ঘ সময়ের মধ্যে জেন্ডারই একমাত্র মানুষ যাকে সে দেখেছে। রাতে আগুন জ্বালিয়ে বসে অ্যাডাম জানায় অ্যাবিসরা সাধারণত স্কাউট হিসেবে একজনকে পাঠায় আগে পরিস্থিতি দেখতে। সেই স্কাউটকে মেরে ফেললে সে ফিরে গিয়ে রিপোর্ট করতে পারে না, আর পালানোর সুযোগ তৈরি হয়। এরপর সে জেন্ডারকে জিজ্ঞাসা করে সে এখানে কেন। জেন্ডার বলে 5 বছর আগে তার ঘুম ভেঙেছিল এবং সে নিজেকে ওয়েওয়ার্ড পাইন্সে আবিষ্কার করে।
অ্যাডাম বলে সে এটা জানতে চায়নি, জানতে চেয়েছে জেন্ডার কেন ইলেকট্রনিক দেয়ালের বাইরে এসেছে। জেন্ডার জানায় নিয়ম ভঙ্গ করার কারণে তাকে বাইরে পাঠানো হয়েছে। অ্যাডাম জানায় সে ওয়েওয়ার্ড পাইন্সে ফিরে যেতে চায় কাউকে দেখতে, কিন্তু কে জানে ভেতরে ঢুকতেই দেবে কিনা। শেষ পর্যন্ত অ্যাডাম আর জেন্ডার সিদ্ধান্ত নেয় শহরে ফিরে যাওয়ার। দেয়ালের কাছে পৌঁছাতেই গার্ডদের অ্যালার্ম বেজে ওঠে। জেন্ডারকে দেখে তারা গেট খুলে দেয়, কিন্তু অ্যাডামকে কেউ চিনতে পারে না। থিও অ্যাডামের চিকিৎসা করতে যায় এবং তার পরিচয় জানতে চায়, পাশাপাশি সে কতদূর পর্যন্ত গিয়েছিল তাও জানতে চায়, কিন্তু অ্যাডাম কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। থিও কাছে গেলে অ্যাডাম বলে অ্যাবিসরা আসলে শত্রু নয়, বরং মানুষেরই পরিবর্তিত রূপ। কিন্তু আরও কিছু বলার আগেই তার তীব্র পেট ব্যথা শুরু হয়। তার পেটে অনেক পুরনো আঁচড়ের দাগ ছিল, ভেতরে হয়তো গুরুতর কোনো ইনজুরি রয়ে গেছে বলেই এমন ব্যথা। অ্যাডামের চিকিৎসা শেষ করে থিও নিজের চেম্বারে গেলে জেসন সেখানে আসে এবং জানতে চায় অ্যাডামের অবস্থা কেমন। থিও বলে জেসন নিজে গিয়ে জিজ্ঞাসা করুক। এরপর সে জানায় ডাক্তারদের নিয়ম হলো রোগীর তথ্য গোপন রাখা, বিশেষ করে রোগী কি বলেছে তা। কিন্তু জেসন বলে এখন সময় পাল্টে গেছে, সবকিছু ঠিকভাবে চালানোর দায়িত্ব তার, তাই থিওর উচিত তাকে সব জানানো। তবুও থিও কোনো তথ্য দেয় না। এদিকে অ্যাডাম হাসপাতালে বেডে শুয়ে থাকতে থাকতে অ্যাবিসদের নিয়ে হ্যালুসিনেশন দেখতে শুরু করে। প্রায় সে নিজের চোখের সামনে অ্যাবিস দেখতে পায়। একসময় সে হসপিটাল থেকে বের হয়ে শহরের রাস্তায় হাঁটতে থাকে। বড় বড় চুল দাড়িতে ভরা এমন নোংরা লোককে রাস্তায় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে লুসি রেবেকার সেলুনে কাজ করছিল। হঠাৎ তার পিরিয়ড শুরু হওয়ায় সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে জানে মেগানের চোখ পড়লে তাকে জোর করে মা হতে বাধ্য করা হতে পারে। লুসি আর ফ্রাঙ্কের বাবা মা নেই, তাই তারা স্কুলের স্টুডেন্ট কোয়ার্টারেই থাকে। লুসি রেবেকাকে বলে সে আর সেখানে ফিরতে চায় না, সে এখনই মা হতে চায় না। কিন্তু রেবেকা তাকে বোঝায় সেখানে তার ফেরত যাওয়া ছাড়া উপায় নেই, আর মা হওয়াটা এত বড় ভয়ঙ্কর কিছু না। তারা কয়েকজন ছেলের সাথে লুসির পরিচয় করিয়ে দেবে, যাকে লুসির ভালো লাগবে তার সাথেই তাকে জুটি বানিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, এখন যদি লুসি ফিরে না যায় তাহলে মেগানের সন্দেহ আরও বেড়ে যাবে। এই চিন্তায় লুসি একেবারে অন্যমনস্ক হয়ে পড়ে, যা মেগানের চোখ এড়ায় না। মেগান এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। লুসি বলে কিছুই হয়নি। মেগান তখন সেখান থেকে চলে যায়, কিন্তু সে বুঝে ফেলে লুসির কিছু একটা হয়েছে, আর সম্ভবত সে এখন গর্ভধারণে সক্ষম। এমন সময় ফ্রাঙ্ক আসে এবং লুসিকে মনমরা দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। লুসি বলে মেগান হয়তো তার পিরিয়ডের ব্যাপারটা বুঝে গেছে। ফ্র্যাঙ্ক তাকে আশ্বস্ত করে বলে সে অযথা দুশ্চিন্তা করছে, মেগান কিছু জানে না, আর সে নিজেও কাউকে কিছু বলবে না। এদিকে অ্যাডাম শহরের রাস্তায় হাঁটছিল, তাকে দেখে থেরেসা এগিয়ে আসে। অ্যাডাম থেরেসাকে দেখে ইথান আর বেনের খবর জানতে চায়। থেরেসা জানায় ইথান মারা গেছে আর বেনকে শাস্তিস্বরূপ দেয়ালের বাইরে পাঠানো হয়েছে। সে বেঁচে আছে নাকি মরে গেছে এখনও কেউ জানে না। এরপর থেরেসা অ্যাডামকে তীব্র ঘৃণার সাথে বলে সে কখনোই তাকে ক্ষমা করবে না, কারণ থেরেসা, ইথান আর বেনকে ওয়েওয়ার্ড পাইন্সে আনার পেছনে মূল দায়ী ছিল অ্যাডাম নিজেই। অর্থাৎ এই শহরে বন্দি জীবনের জন্য অ্যাডামের সিদ্ধান্তই তাদের জীবনের সবকিছু বদলে দিয়েছে। এই কথা বলে থেরেসা সেখান থেকে চলে যায়, আর অ্যাডাম একা দাঁড়িয়ে থাকে নিজের অতীতের সিদ্ধান্তের ভার আর অপরাধবোধ নিয়ে। তো যাই হোক, জেন্ডারকে শাস্তিস্বরূপ দেয়ালের বাইরে পাঠানো হয়েছিল, কিন্তু সে যে অ্যাবিসদের হাত থেকে বেঁচে ফিরে এসেছে সেটাই তাকে শহরের মানুষের চোখে এক ধরনের হিরো বানিয়ে দিয়েছে। তাই জেসন আর তাকে নতুন করে শাস্তি দেওয়ার মতো কোনো পদক্ষেপ নিতে পারছিল না। শহরের একমাত্র আইসক্রিম পার্লারটা জেন্ডারই পরিচালনা করে। শহরে ফেরার পরদিন সকালে সে দোকান খুলতে যায়। জেন্ডার আগে মিলিটারি স্কুলে পড়েছিল, সাধারণ একজন মানুষ ছিল সে। দোকান খোলার আগেই কেরি এসে ভেতরে ঢুকে বসে তার জন্য অপেক্ষা করছিল। জেন্ডার তাকে দেখে বলে দোকানের লকটা বদলানো দরকার ছিল। ক্যারি জানায় তার কাছে অনেক চাবি আছে যেগুলোর মাধ্যমে শহরের বহু জায়গায় ঢোকা যায়। আসলে ক্যারি এসেছে জেন্ডার বাইরে থেকে অ্যাবিসদের সম্পর্কে কি কি জানতে পেরেছে তা জানার জন্য, কারণ অ্যাডাম কোনো তথ্য দিচ্ছিল না, আর এখন একমাত্র তথ্যের উৎস জেন্ডারই। জেন্ডারও নিজে বাঁচার জন্য ক্যারিকে বলে সে আর কোনো ঝামেলা করবে না বা বিদ্রোহ করবে না, স্বাভাবিকভাবেই এখানে থাকবে, আর জেসনকে বাইরে কি দেখেছে তা বলে সাহায্য করবে। ক্যারিও তাকে কথা দেয় সে যদি সহযোগিতা করে তাহলে তার কোনো ক্ষতি করা হবে না। এদিকে অ্যাডাম একটি মদের বোতল নিয়ে শহরের রাস্তার ধারের বেঞ্চে বসেছিল, কিন্তু আবারও তার হ্যালুসিনেশন শুরু হয়। সে এই সমস্যার হাত থেকে কিছুতেই বের হতে পারছিল না,
আতঙ্কে সে রাস্তায় এলোপাথারি হাঁটতে শুরু করে। দূর থেকেই থেরেসা তার ওপর নজর রাখছিল। এদিকে থিও বাসায় ফিরে রেবেকার সাথে একসাথে খাবার খাচ্ছিল। থিও রেবেকাকে জানায় অ্যাডাম বলেছে অ্যাবিসরা মূলত মানুষেরই রিপ্লেসমেন্ট। রেবেকা বলে ডেভিড জানিয়েছিল এগুলো মানুষের বিবর্তিত রূপ যারা মানব সভ্যতাকে ধ্বংস করেছে, তাই এগুলো কোনোভাবেই মানুষের বিকল্প হতে পারে না কিংবা এই পৃথিবীর ভবিষ্যৎ হতে পারে না। এই জন্য ডেভিড মানব সভ্যতাকে টিকিয়ে রাখার এই ব্যবস্থা করেছিল। থিও রেবেকাকে জানায় জেসন দেয়ালের বাইরে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। রেবেকা বলে এই ক্ষেত্রে তাদের কিছু করার নেই, এটা জেসনের সিদ্ধান্ত। এদিকে মেগান লুসির ভাই ফ্র্যাঙ্ককে ক্যাফেতে ডাকে। তাকে বলে কোনো কিছু লুকাতে হবে না। ফ্র্যাঙ্ক জানায় লুসি মা হওয়ার জন্য মোটেও প্রস্তুত নয়। এটা শুনে মেগান ঠান্ডা গলায় বলে এটা ফ্র্যাঙ্কের সিদ্ধান্ত না, এখন শুধু নিজেদের কথা ভাবলে চলবে না, যেটা মানবজাতির জন্য সবচেয়ে উপকারী সেটাই করতে হবে। তো এদিকে সিজে নিজের গ্রুপকে নিয়ে দেয়ালের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন থিও গিয়ে তাকে বলে এতগুলো মানুষের জীবন ঝুঁকিতে না ফেলতে। এটা শুনে সিজে বলে এই রিস্কটা নিলে হয়তো তাদের ভবিষ্যৎ সিকিউর করার কোনো ব্যবস্থা করে আসা যাবে। তখন থিও বোঝানোর চেষ্টা করে যে অ্যাবিসগুলো নিজেদের জীবন উৎসর্গ করে দেয়াল পার হওয়ার চেষ্টা করেছে। স্পষ্টতই এটা তাদের সামাজিকতা প্রকাশ করে। তার মানে অ্যাবিসগুলোর বুদ্ধি আছে আর তারা হয়তো দেয়াল থেকে দূরে গিয়ে অন্য কোনো প্ল্যান করছে। কিন্তু থিও এসব বলেও তাদের বাইরে যাওয়ার প্ল্যান রুখতে পারে না, তাই সেও বাইরে যাওয়ার প্রস্তুতি চালিয়ে যায়। তো সিজে যখন নিজের গ্রুপ নিয়ে দেয়ালের ওপাশে যাচ্ছিল তখন গাড়ি থামিয়ে থেরেসা সিজেকে জানায় সেও সাথে যেতে চায় যাতে বেনকে খুঁজে বের করতে পারে। সিজে তাকে বলে যে অ্যাডামও বেনকে খুঁজতে যাচ্ছে, তাহলে থেরেসা যাওয়ার দরকার কি? কিন্তু থেরেসা জানায় অ্যাডাম যাচ্ছে কিনা সেটা তার ব্যাপার না, সে নিজেই যেতে চায় বেনকে খুঁজে বের করতে। শেষমেশ সিজে, থেরেসা, অ্যাডাম আর পুরো একটা টিম 4টা গাড়ি নিয়ে দেয়ালের এপাশে চলে আসে। এদিকে রেবেকা আর জেন্ডারের দোকান রাস্তার দুই পাশে মুখোমুখি। রেবেকা জেন্ডারের সাথে দেখা করতে যায়। তখন জেন্ডার তাকে বলে তাহলে শেষ পর্যন্ত তার হাজবেন্ডকে জাগিয়ে তোলা হয়েছে। এরপর তারা টুকটাক কুশল বিনিময় টাইপ কথাবার্তা বলে। সেখান থেকে নিজের সেলুনে এসে রেবেকা দেখে মেগান এসেছে এবং লুসির সাথে কথা বলছে। রেবেকা মেগানকে জিজ্ঞাসা করে সে কেন এসেছে। মেগান জানায় সে লুসির সাথে কথা বলতে এসেছে। এরপর সে লুসিকে তার সাথে যেতে বলে, কিন্তু লুসি যেতে রাজি হয় না। তখন রেবেকা লুসিকে বাইরে অপেক্ষা করতে বলে। মেগান রেবেকাকে বলে হিউম্যান রেস টিকিয়ে রাখতে লুসির একটা দায়িত্ব আছে আর সেটা তাকে পালন করতেই হবে। কিন্তু রেবেকা জানায় মানুষকে টিকিয়ে রাখা আর মনুষ্যত্ব দুটোই টিকিয়ে রাখা উচিত। লুসির চয়েস থাকা উচিত সে কখন মা হবে আর কখন হবে না। এই নিয়ে রেবেকা আর মেগানের মধ্যে কথা কাটাকাটি হয়। শেষে রেবেকা মেগানকে তার হুইল চেয়ার ধরে দোকানের বাইরে বের করে দেয়, প্রায় ঘাড় ধাক্কা দিয়েই। মেগান চলে গেলে রেবেকা লুসিকে তার বাসায় থাকতে বলে এবং জানায় তাকে আর স্কুলে থাকতে হবে না। এদিকে সিজে নিজের গ্রুপ নিয়ে দেয়ালের বাইরে চলে আসে। তারা লেকের ধারে একটা খোলামেলা জায়গায় টেন্ট করে থাকার প্ল্যান করে। তখন থেরেসা অ্যাডামের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে সে আবার কেন দেয়ালের এপাশে এসেছে, তাকে হেল্প করতে কিনা। অ্যাডাম জানায় হ্যাঁ, সে থেরেসাকে হেল্প করতে এসেছে। এরপর মেগান অ্যাডামকে বলে একজন নাকি বেনকে শস্য খেতে দেখেছিল। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে অ্যাডাম একাই শস্য খেতে যায় এবং সেখানে বেনের লাশ খুঁজে পায়। সে লাশটা নিয়ে ফিরে আসে। ফিসফাসের শব্দ শুনে থেরেসার ঘুম ভেঙে যায় আর সে বের হয়ে দেখে বেন আর বেঁচে নেই। অ্যাডাম তার লাশ ফিরিয়ে এনেছে। থেরেসা একদম ভেঙে পড়ে। পৃথিবীতে আর তার কেউই রইল না। প্রথমে ইথান আর এখন তার একমাত্র ছেলে বেনও মৃত। এদিকে সেই রাতে রেবেকা লুসিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে উপরে গিয়ে ফ্রেশ হতে বলে। তখন থিও রেবেকাকে জিজ্ঞাসা করে লুসির বাবা মা কোথায়, সে এখানে কেন। রেবেকা জানায় লুসির বাবা মা বেঁচে নেই, অ্যাবিস অ্যাটাকের দিন মারা গিয়েছিল। লুসি স্কুলেই থাকতো নিজের ভাইয়ের সাথে, অন্য এতিম বাচ্চাদের মতো। কিন্তু কিছুদিন আগে লুসির পিরিয়ড হওয়ায় এখন তারা চাচ্ছে লুসি মা হোক। এই কারণেই সে লুসিকে এখানে নিয়ে এসেছে। পরদিন লুসি যখন স্কুলে যায় ফ্র্যাঙ্ক তার সাথে কথা বলতে এলে সে কথা বলে না, কারণ ফ্র্যাঙ্কই লুসির পিরিয়ডের ব্যাপারটা মেগানকে জানিয়েছিল। তাই সে ফ্র্যাঙ্ককে ইগনোর করতে শুরু করে। সেই রাতে ফ্র্যাঙ্কের খুব মন খারাপ ছিল, তাই সে না ঘুমিয়ে একাই পার্কে চলে আসে। ফ্র্যাঙ্ক পার্কের বেঞ্চে বসে স্যান্ডউইচ খাচ্ছিল। এমন সময় পার্কের একটা রাইড অন হয়ে গেলে সে সেদিকে এগিয়ে যায়। একটু পরে রাইডটা আবার অফ হয়ে যায়। তখন সে দেখে একটা অ্যাবিস এগিয়ে আসছে। সে এতটাই ভয় পায় যে নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে। এখন প্রশ্ন হলো
অ্যাবিস বাইরের ইলেকট্রনিক দেয়াল আর সেন্সর ভেদ করে সবার চোখের আড়ালে শহরের ভেতরে কিভাবে এলো। তো যাই হোক, কন্ট্রোল ক্যামেরায় অ্যাবিসটাকে দেখে জেসন সঙ্গে সঙ্গেই মিলিটারির একটা টিম পাঠায় এবং নির্দেশ দেয় অ্যাবিসটাকে মেরে ফেলতে। কিন্তু ক্যারি তাকে মানা করে, কারণ এই অ্যাবিসটা একটু ডিফারেন্ট, তাই অ্যাবিসটাকে না মেরে রিসার্চ সেন্টারে আটকে রাখা হয়। জেসন আর ক্যারি অ্যাবিসটাকে দেখতে যায়। তখন মেগান জানায় এটা একটা মেয়ে অ্যাবিস, এর আগে কোনো মেয়ে অ্যাবিস এখানে দেখা যায়নি। বিশেষ করে যেসব অ্যাবিস শহরে অ্যাটাক করেছিল বা দেয়াল টপকানোর চেষ্টা করেছিল তাদের মধ্যে একটাও মেয়ে অ্যাবিস ছিল না। যদিও মেগান জানতো কোথাও না কোথাও মেয়ে অ্যাবিস অবশ্যই আছে। এরপর মেগান মেয়ে অ্যাবিসটার হাত দেখায় জেসনকে। এটার হাতের তালুতে একটা চিহ্ন ছিল, প্যাটার্ন যুক্ত, অনেকটা ট্যাটুর মতো। মেগান জানায় হতে পারে এটা অ্যাবিসদের কোনো সাইন, কিন্তু জেসন এটা মানতে নারাজ, কারণ সে অ্যাবিসগুলোকে শুধুই পশু মনে করে। তখন মেগান বলে ডেভিডের রিসার্চ পেপার আবার পড়ে দেখতে হবে, হতে পারে সেখানে এই বিষয়ে কিছু লেখা আছে। জেসন তাকে বলে নতুন কোনো আপডেট পেলে যেন জানায়, আর সেটা বলে সে ল্যাব থেকে চলে আসে। এদিকে ল্যাবের এক ছেলে যে অ্যাবিস আর ল্যাবের জিনিসপত্র দেখাশোনা করত, সে মেগানকে বলে যে সে সব অ্যাবিসদের নাম নিজের স্কুলের সবচেয়ে বাজে ছেলেগুলোর নামের সাথে মিলিয়ে রেখেছে, আর এই মেয়ে অ্যাবিসটার নাম রেখেছে তার এক্সের নামের সাথে মিলিয়ে, মার্গারেট। এরপর থেকে মেগানও এই মেয়ে অ্যাবিসটাকে মার্গারেট বলেই ডাকতে শুরু করে। এদিকে মারিও এসে জেসনকে জানায় সে পুরো শহরের সব জায়গা চেক করে দেখেছে, আর কোনো অ্যাবিস পাওয়া যায়নি। অর্থাৎ এই একটাই কোনোভাবে শহরে ঢুকে পড়েছে, কিন্তু কিভাবে ঢুকেছে সেটা একেবারেই রহস্য, কারণ শহরে ঢোকার এমন কোনো অনিরাপদ পথ নেই যেখান দিয়ে ক্যামেরা আর সেন্সরের চোখ ফাঁকি দিয়ে একটা অ্যাবিস ঢুকতে পারে। তাই মারিওর ধারণা অ্যাবিসটা হয়তো শুরু থেকেই শহরের ভেতরে ছিল। তখন ক্যারি বলে এমনও তো হতে পারে যখন দেয়ালের বাইরে একটা গ্রুপ গিয়েছিল এবং গেট ওপেন করা হয়েছিল তখন কোনোভাবে অ্যাবিসটা ঢুকে পড়েছে। কিন্তু জেসনের ধারণা আরো ভয়ঙ্কর। সে মনে করে কন্ট্রোল রুমের কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাবিসটাকে ভেতরে ঢুকতে সাহায্য করেছে। কিন্তু প্রশ্ন হলো কে এমন কাজ করবে যেখানে পুরো শহরের মানুষের জীবন ঝুঁকিতে পড়ে যাবে? হতে পারে কেউ ইচ্ছাকৃতভাবে শহরের ধ্বংস চায়, কিন্তু কে? জেসন মারিওকে সেটা খুঁজে বের করার নির্দেশ দেয়। এদিকে দেয়ালের ওপাশে সিজে তখনও মাটি আর পানির পরীক্ষা চালাচ্ছিল। সে অ্যাডামকে কাজে সাহায্য করতে বলে, কিন্তু অ্যাডাম রাজি হয় না, কারণ তার ধারণা যে কোনো মুহূর্তে অ্যাবিস এসে পড়তে পারে, আর অ্যাবিস চলে এলে তখন এসব গবেষণার কোনো মূল্যই থাকবে না। এদিকে থেরেসা সবসময় বেনের কবরের পাশে বসে থাকতো। সিজে তাকে সান্ত্বনা দিতে গেলে থেরেসা জানায় সে আর শহরে ফিরে যাবে না, শহরে তার আর কিছুই নেই, বেন এখানে আছে, তাই সে বেনের সাথেই থাকবে। সিজে বোঝানোর চেষ্টা করে যে তারা এখনও নিশ্চিত না অ্যাবিসরা পুরোপুরি চলে গেছে, দেয়ালের বাইরে মোটেও নিরাপদ না, তাই এখানে থেকে যাওয়া ঠিক হবে না। কিন্তু থেরেসা তখন ফেরত না যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছে। তো যাই হোক, রেবেকার ওয়েওয়ার্ড পাইন্সে আসার পেছনে একটা গভীর গল্প আছে। রেবেকা যে কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে কাজ করত, একদিন অফিসে গিয়ে জানতে পারে একজন লোক তার জন্য অপেক্ষা করছে। তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে অপেক্ষা করতে রাজি হয়নি, বরং সোজা রেবেকার অফিসে ঢুকে বসেছে। রেবেকা অফিসে গিয়ে দেখে একজন লোক বসে আছে, আর সেই লোকটাই ডেভিড। ডেভিড জানায় তার একটা কাজ রেবেকাকে করতে হবে, তবে কাজটার বিস্তারিত সে ডিনারে আলোচনা করতে চায়। তাই রেবেকা ডেভিডের সাথে ডিনারে যায়। সেখানে ডেভিড তাকে তার হার্ভার্ডে করা থিসিস পেপার দেখায়। রেবেকা অবাক হয়ে যায়, এই লোক তার ভার্সিটির থিসিস কোথা থেকে পেল। তখন ডেভিড জানায় তার এমন লোক আছে যারা সে যা চায় তা ম্যানেজ করে দিতে পারে। ডেভিড বলে সে মূলত রেবেকার থিসিস পেপার দেখেই ইমপ্রেস হয়েছে। রেবেকার আর্কিটেক্ট হওয়ার পেছনে হেনরি নামের একজন আর্কিটেক্টের প্রভাব ছিল, যিনি অনেক আগে একটা শহর বানানোর প্ল্যান করেছিলেন, কিন্তু সেই প্রজেক্ট ব্যর্থ হয়। ডেভিড রেবেকাকে জিজ্ঞেস করে যদি সে আর্কিটেক্টের মতো রেবেকাও একটা শহর বানানোর সুযোগ পায় তাহলে সে কি করবে। রেবেকা বলে এতে বিশাল অঙ্কের টাকা লাগবে। ডেভিড বলে টাকা কোনো সমস্যা না, যত লাগবে সে দিতে রাজি। এরপর ডেভিড জানায় তার রিসার্চ অনুযায়ী মানবজাতি বড় ধরনের হুমকির মুখে। সে এমন একটা শহর বানাতে চায় যা বাইরের সব প্রতিকূলতা থেকে দূরে থাকবে এবং পুরো পৃথিবীর সাথে সংযোগ না থাকলেও নিজে থেকে স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারবে। মানুষের প্রয়োজনীয় সবকিছু সেখানে থাকবে, ঠিক যেন বন্যার সময় বাঁচার জন্য একটা নৌকা।
রেবেকা এই কাজ করতে রাজি হয় এবং পুরোপুরি লেগে যায় শহরটার ডিজাইন করতে। কিন্তু এত বড় একটা প্রজেক্ট হুট করেই একজন লোক এসে তাকে দিয়ে দিল। এই ব্যাপারটা থিওর কাছে সন্দেহজনক লাগে। সে রেবেকাকে সতর্কও করে, কিন্তু রেবেকার মাথায় তখন নিজের স্বপ্নের ডিজাইনের নেশা চেপে বসেছে। সে যুক্তি দিয়ে কিছু ভাবছিল না, বরং থিওর সতর্কতায় উল্টো বিরক্ত হয়ে যায়। ডিজাইন শেষ হলে ডেভিড রেবেকাকে আইডাহোতে নিয়ে আসে ওয়েওয়ার্ড পাইন্স শহরের জায়গাটা দেখানোর জন্য। চারিদিক পাহাড়ে ঘেরা, মাঝখানে সমতল ভূমি, একটা ছোট্ট শহর। আর এখানেই ডেভিড তার পরিকল্পনার সেই শহর মানবজাতিকে বাঁচানোর নৌকা তৈরি করতে চায়। ডেভিড জানায় পাহাড়ের অপর পাশে অলরেডি ল্যাব বানানোর কাজ শুরু হয়ে গেছে। এরপর সে রেবেকাকে মেগান সহ ভলেন্টিয়ার টিমের মেইন সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়। মেগান রেবেকার ডিজাইন দেখে খুবই প্রশংসা করে। সেই রাতে পাহাড়ের ভেতরে ল্যাব তৈরির জায়গায় ডেভিড নিজের টিমের সাথে ডিনারের আয়োজন করে। সেখানে সে রেবেকাকে পুরো সত্যিটা জানায়। ডেভিড বলে রেবেকার ডিজাইনটা এখনই বাস্তবায়ন হবে না, বরং প্রায় 2000 বছর পর হবে। খুব শিগগির মানবজাতির ওপর একটা বিশাল পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তন থেকে মানবজাতিকে বাঁচাতেই এই ব্যবস্থা। ডেভিড চায় রেবেকা তার পাশে থেকে তার সাথে কাজ করুক। তখন রেবেকার সামনে আর কোনো উপায় ছিল না ডেভিডের প্রস্তাবে রাজি হওয়া ছাড়া। কিন্তু বাসায় ফিরে রেবেকা গভীর ডিপ্রেশনে পড়ে যায়। এত বড় প্রজেক্ট, এত স্বপ্ন, সবকিছু তার কাছে হঠাৎই অর্থহীন মনে হতে থাকে। সে এই ব্যাপারটা থিওকে জানাতে চায়, কিন্তু থিও নিজের হাসপাতালের কাজে এত ব্যস্ত ছিল যে রেবেকাকে তেমন সময় দিতে পারেনি। এরপর যখন রেবেকা আর থিও হাওয়াইতে ভ্যাকেশনে যায়, সেখান থেকে ডেভিডের লোকেরা তাদের কিডন্যাপ করে, আর তারা জেগে ওঠে 2000 বছর পরের পৃথিবীতে। রেবেকার থিওর চেয়ে প্রায় 3 বছর আগে জাগানো হয়েছিল। সে আগে থেকেই সব জানতো, তাই মানিয়ে নিতে তার খুব বেশি সময় লাগেনি। কিন্তু এই শহরের ডিজাইন যে রেবেকাই করেছে, এই সত্যটা থিও জানতো না। যাই হোক, জেসন জানতো রেবেকাই এই শহরের আর্কিটেক্ট। তাই অ্যাবিস হঠাৎ সবার চোখের আড়ালে শহরে ঢুকে পড়ায় সে রেবেকার সেলুনে আসে। জিজ্ঞাসা করে ইলেকট্রনিক দেয়াল পুরোপুরি সিকিউর কিনা। রেবেকা জানায় দেয়াল পুরোপুরি সিকিউর, সেখান দিয়ে অ্যাবিস ঢোকার কোনো সম্ভাবনাই নেই। অ্যাবিস শহরে ঢোকার জন্য তার ডিজাইন দায়ী না। এটা শুনে জেসন চলে যাওয়ার আগে রেবেকাকে বলে কোনো সিক্রেট রাখা ভালো না, সেজন্য থিওকে সব সত্য জানিয়ে দেয়। সেদিন রাতে জেন্ডার নিজের আইসক্রিম পার্লারে বসে ড্রিঙ্ক করছিল এবং রেবেকার সেলুনের দিকে তাকিয়েছিল। এমনিতেও সে প্রায় সবসময়ই রেবেকার সেলুনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেন? তো যাই হোক, অ্যাবিসের হাত থেকে মুখোমুখি বেঁচে ফেরায় ফ্র্যাঙ্ক স্কুলের ছেলেমেয়েদের কাছে অনেকটা হিরো হয়ে যায়। একদিন সকালে স্কুলে বাচ্চা নেওয়ার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়, আর সেই কাজে ফ্র্যাঙ্ককে পাঠানো হয়। ফ্র্যাঙ্ক সেখানে গিয়ে দায়িত্বে থাকা একজন মহিলাকে বলে তার রুটিনটা একটু পরিবর্তন করা যাবে কিনা, কিন্তু সেই মহিলা তার কথায় কোনো আমলই দেয় না, বরং তাকে একটা রুম নাম্বার দিয়ে দেয়। বাধ্য হয়ে ফ্র্যাঙ্ক সেই রুমে যায়, যেখানে আগে থেকেই একটা মেয়ে অপেক্ষা করছিল। কিন্তু ফ্র্যাঙ্ক মেয়েটার প্রতি কোনো আকর্ষণীয় অনুভব করে না। এতে মেয়েটা অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায় এবং বলে যায় সে সবাইকে জানিয়ে দেবে যে ফ্র্যাঙ্ক আসলে অক্ষম। এদিকে কেরি হাসপাতালে আসে থিওর সাথে দেখা করতে। থিও কেরিকে জিজ্ঞাসা করে সে শুনেছে শহরে একটা অ্যাবিস ধরা পড়েছে, এটা সত্যি কিনা। কেরি জানায় কথাটা সত্যি, আর অ্যাবিসটাকে ল্যাবে জীবিত অবস্থায় রাখা হয়েছে। কথা বলতে বলতে কেরি থিওর ডাস্টবিনে ফেলে রাখা ডেভিডের ছবিটা তুলে আবার দেয়ালে টাঙিয়ে দেয়। এরপর থিও জিজ্ঞাসা করে এখানে কোনো রিসার্চ ল্যাব আছে কিনা। কেরি জানায় ল্যাব আছে, এবং এতদিন সেখানে ছেলে অ্যাবিসদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আর এখন একটা মেয়ে অ্যাবিসও পাওয়া গেছে পরীক্ষার জন্য। এর আগে কখনো মেয়ে অ্যাবিস দেখা যায়নি। থিও আবার জিজ্ঞাসা করে সেই ল্যাবের সায়েন্টিফিক টিমের হেড কে, সে তার সাথে দেখা করতে চায়। যখন শুনতে পায় তেমন কেউই নেই, তখন থিও বলে ল্যাবের পুরো দায়িত্ব তাকেই দেওয়া হোক। কেরি তার কথায় রাজি হয়, আর সেদিন থেকেই ল্যাবের দায়িত্ব থিওর হাতে তুলে দেওয়া হয়। ক্যারির সাথে থিও ল্যাবে যায়। মেগান যখন জানতে পারে এখন থেকে ল্যাবের নেতৃত্ব দেবে থিও, সে বিষয়টা একেবারেই পছন্দ করে না, কারণ এতে তার ক্ষমতা কমে যাবে। কেরি দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে গেলে থিও দেখে মেয়ে অ্যাবিসটাকে একটা বেডে শুয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। কেন এমন করা হয়েছে জিজ্ঞাসা করলে মেগান জানায় অ্যাবিসদেরকে ব্যথা দিয়ে আয়ত্ত আনা যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য। এই কথা শুনে থিও একদমই রাজি হতে পারে না। সে বলে শুধু মনিটর করেও তাদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে, অযথা নির্যাতন করার দরকার নেই। এরপর থিও জানায় পরদিন থেকে সে পুরোপুরি কাজে জয়েন করবে।
তারপর সেখান থেকে চলে আসে। এই পুরো সময়টায় মেয়ে অ্যাবিসটা চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল, যেন সে সব বুঝতে পারছে। এদিকে থেরেসার কাছে এসে অ্যাডাম সবকিছু কনফেস করে। সে জানায় সে থেরেসাকে ভালোবাসতো, আর সেই ভালোবাসা থেকেই সে চাইতো ইথান যেন আর না থাকে, যাতে সে থেরেসাকে পেতে পারে। এই কারণেই সে ইথানকে ডেভিডের প্রজেক্টে হ্যান্ডওভার করেছিল। সে বুঝতে পারেনি থেরেসা আর বেনও ইথানকে ফলো করে এখানে চলে আসবে। যখন তারাও এখানে চলে আসে তখন অ্যাডামের আর কিছু করার ছিল না, তাই সে নিজেও ডেভিডের প্রজেক্টে যুক্ত হয়ে 2000 বছর পরের এই পৃথিবীতে এসেছে শুধু থেরেসার কাছাকাছি থাকার জন্য। অ্যাডাম থেরেসাকে বলে সে জানে সে একেবারেই জঘন্য কাজ করেছে, তাই সে থেরেসাকে ক্ষমা করতে বলবে না। সে শুধু সত্যিটা জানাতে চেয়েছে। এই কথা শুনে থেরেসা পুরোপুরি অবাক হয়ে যায়। থেরেসা দেয়ালের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে শুনে অ্যাডামও এখানেই থাকার সিদ্ধান্ত নেয়, শুধু থেরেসাকে দূর থেকে দেখে রাখার জন্য। এদিকে ফ্র্যাঙ্ক হাসপাতালে থিওর কাছে যায়। বংশ বিস্তারের রুমে সে কেন মেয়েটার প্রতি কোনো আকর্ষণ অনুভব করেনি সেটা জানতে চায়। সে থিওকে জিজ্ঞাসা করে এটা কোনো রোগ কিনা এবং তার জন্য কোনো ওষুধ আছে কিনা। থিও তাকে বোঝায় গে বলে একটা ব্যাপার আছে, যারা গে তারা মেয়েদের নয় ছেলেদের প্রতি আকর্ষণ অনুভব করে। ফ্র্যাঙ্কের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছে। এই কথা শুনে ফ্র্যাঙ্ক ভয় পেয়ে যায়, কারণ যারা সন্তান জন্মদানে অক্ষম তাদের মেরে ফেলা হয়। এটা শুনে থিও অবাক হয়ে যায়। সে ফ্র্যাঙ্ককে আশ্বস্ত করে বলে সে তার কিছু হতে দেবে না। এই ঘটনার পর থিও খুব বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে আসে। ফিরে এসে সে দেখে রেবেকা ড্রয়িং রুমে সোফায় বসে আছে, আর একটু দূরে দাঁড়িয়ে আছে জেন্ডার। দুজনকেই চিন্তিত মনে হচ্ছে। থিও বুঝতে পারে না কি হয়েছে। এরপর যে সত্যিটা সে জানতে পারে তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে জানতে পারে রেবেকা আর জেন্ডার বিয়ে করেছে 3 বছর আগে। যখন রেবেকা জেগে উঠেছিল আর থিও পাশে ছিল না, তখন সে খুব একা অনুভব করত। সেই সময়ই সে জেন্ডারের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং এখানকার নিয়ম অনুযায়ী বিয়েও করে। থিওর সাথে ডিভোর্স না হওয়ার পরেও যেহেতু সে আবার বিয়ে করেছে, তাই হিসেব অনুযায়ী এখন জেন্ডার আর থিও দুজনেই তার স্বামী। এই কথা শুনে থিও ক্ষেপে যায়। সে জেন্ডারের মুখে একটা ঘুষি মেরে দেয় এবং সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, কারণ বিয়ের পর গত 1 বছর ধরে জেন্ডার আর রেবেকা এই বাড়িতেই থাকছিল। সেই হিসেবে এটা এখন তাদেরই বাড়ি। আসলে রেবেকাকে জাগানোর সময়ই রেবেকা আর জেন্ডারের জুটি তৈরি করে রাখা হয়েছিল। ওয়েওয়ার্ড পাইন্সে ঘুম ভাঙার প্রথমেই রেবেকা জেন্ডারকেই দেখেছিল। জেন্ডারই তার জন্য অপেক্ষা করছিল। পুরো শহর ঘুরিয়ে দেখেছিল, তার স্বপ্নের সেই শহর যেটা সে একদিন তৈরি করবে বলে ভেবেছিল। এদিকে ফ্র্যাঙ্ক আর লুসির সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। তাদের জীবন যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা নিয়ে তারা দুজনেই হতাশ, কিন্তু তাদের কিছুই করার নেই। তাই তারা সিদ্ধান্ত নেয় সব খারাপ পরিস্থিতিতে অন্তত একে অপরের পাশে থাকবে। সেদিন রাতে থিও আবার বাড়িতে আসে। এসে দেখে রেবেকা ঘুমিয়ে আছে। সে নিজের জিনিসপত্র নিয়ে হাসপাতালে ডাক্তারদের কোয়ার্টারে চলে যায়। এদিকে সেই রাতে আগুনের পাশে বসে থেরেসা আর অ্যাডাম গল্প করছিল। থেরেসা অ্যাডামকে বেনের ছোটবেলার গল্প শোনাচ্ছিল। কথা বলতে বলতে থেরেসা তাকে জানায় প্রয়োজনে তাগিদে সে অ্যাডামের সাথে কথা বলবে, কিন্তু তাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। ঠিক সেই রাতে রিসার্চ ল্যাবের অ্যাবিসগুলো হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু মেয়ে অ্যাবিসটা ছিল একেবারেই শান্ত নির্বিকার, যেন সেই বাকি অ্যাবিসদের নিয়ন্ত্রণ করছে। হঠাৎ ইলেকট্রনিক দেয়ালের বাইরে কয়েকটা অ্যাবিস এসে শস্য ক্ষেতগুলোতে আগুন ধরিয়ে দেয়। তাহলে এতদিন অ্যাবিসদের দূরে থাকা কি ঝড়ের আগে শান্ত পরিবেশ ছিল? তারা কি এখন আগুন ব্যবহার করতে শিখেছে মানুষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে? এবার কি হবে মানবজাতির শেষ মানুষগুলোর? শস্য যদি পুড়ে যায় তারা বাঁচবে কি খেয়ে? আর কিভাবে তারা প্রতিহত করবে অ্যাবিসদের এই ভয়ঙ্কর আক্রমণ? দর্শক, এসব প্রশ্নের উত্তর জানতে দেখুন ওয়েওয়ার্ড পাইন্স সিজন 2 এর শেষ পর্বের ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।